আজকে দর্শন পরিবারে আমরা যে স্পেশাল ক্লাস আমরা করব, সেই স্পেশাল ক্লাস এতদিন তোমাদের এসএলএসটির ওপরে অনেক স্পেশাল ক্লাস হয়েছে। এসএলএসটি পরীক্ষা গত 14 তারিখে কমপ্লিট হয়েছে। 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হয়েছে। আশা করি তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে। এইবার অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করেছো যে আপকামিং তারা ডিসেম্বর মাসের যে নেট এবং সেট, সেই নেট এবং সেট পরীক্ষায় তারা বসতে চায়, তারা সেটার জন্য প্রিপারেশন নিতে চায়। তাই আমার এটা প্রথমেই মনে হয়েছে যে নেট সেটের ক্লাস করার আগে বা প্রিপারেশন শুরু করার আগে প্রথমেই নেট সেটের যেটা সিলেবাস, বিশেষ করে আমি ফিলোসফি রিলেটেডই আলোচনা করছি। নেট সেটের যেটা সিলেবাস, কত নাম্বারের পরীক্ষা হয়, কি রকম ভাবে তুমি যদি প্রিপারেশন নাও কিভাবে তুমি কোয়ালিফাই করতে পারবে, কত পার্সেন্টেজ মার্কস পেলে মোটামুটি ভাবে তুমি বলতে পারো যে তোমার ভালো পরীক্ষা হয়েছে। সমস্ত বিষয়টা আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। আমি তোমাদেরকে একটাই শুধু সাজেশন দেব, যেহেতু তোমরা এসএলএসটি পরীক্ষার জন্য প্রচুর প্রিপারেশন নিয়েছো, গত 2 মাস হয়তো অনেকেরই রাত জাগা যে তারা ঘুমোতে পারেনি। হ্যাঁ, তারা তারা ভালো করে প্রিপারেশন নিয়েছে। আগামী দুটো তিনটে মাস তোমাদের জন্য ভাইটাল। এই কারণে যদি তুমি 2-3 মাস পড়াশুনো না করো, তাহলে কিন্তু তুমি পড়াটা ভুলে যাবে, তোমার কিন্তু এই পড়াটা আর মনে থাকবে না। হ্যাঁ, এবং তুমি যদি এটাকেই কন্টিনিউ করতে থাকো, তাহলে কিন্তু আপকামিং নেট সেটের জন্য একটা ভালো জায়গায় তোমরা আগামী 3 মাসে পৌঁছতে পারো। যার জন্য একটা গাইডলাইন, একটা স্ট্রাকচার, হ্যাঁ, তোমাদের জানা প্রয়োজন, তোমাদের বোঝা প্রয়োজন। আজকের ক্লাসে আমরা সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। প্রথমেই যেটা আমি বলছি, যেটা তোমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে নেট নেট বলো বা সেট বলো, সেই নেট সেটে টোটাল তোমার যেটা মার্কস থাকে 300 নাম্বারের ওপরে তোমাদের পরীক্ষা হয় নেট সেটে। এবার এই 300 নাম্বারের মধ্যে টোটাল নেটের মার্কস হচ্ছে তোমার 300, যার মধ্যে দুটো পেপার তোমাদের থাকে, একটা হচ্ছে পেপার 1 এবং আরেকটা হচ্ছে পেপার 2। পেপার 1 টোটাল 100 মার্কসের হয়, 100 নাম্বারের পেপার 1-এর পরীক্ষা হয়। এবং 200 মার্কসের তোমার পেপার 2 এর পরীক্ষা হয়। একটা করে কোয়েশ্চেনের মার্কস কিন্তু তোমার 2 করে থাকে, 1 করে কিন্তু থাকে না, 2 করে থাকে। তার মানে পেপার 1-এ টোটাল 50টা প্রশ্ন থাকে, 50 × 2 = 100। আর পেপার 2-তে টোটাল 100টা প্রশ্ন থাকে, 100 × 2 = 200। তাহলে তোমাকে যদি নেট এবং সেট, তাকে যদি তোমাকে মাথায় রাখতে হয় বা তাকে যদি তোমাকে ক্লিয়ার করতে হয়, এই পেপার 1 এবং পেপার 2-তে তোমাকে ইকুয়ালি নাম্বার ক্যারি করতে হবে। যারা এটা বলে যে পেপার 1 ছেড়ে দিয়ে তুমি শুধু পেপার 2 পড়ো, বা পেপার 2 সপ্তাহে একদিন দুদিন পড়লে বাকি দিনগুলো পেপার 1 পড়ো, যাই বলুক না কেন, যে যাই বলুক না কেন, এটা মাথায় রাখবে যে পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারকে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে তোমাকে পড়তে হবে। দুটো পেপারেই ইকুয়ালি ভালো নাম্বার ক্যারি করতে হবে। যদি তুমি ক্যারি করতে পারো, তবেই তুমি নেট সেটের জন্য এলিজেবল হতে পারো। যেমন আমি তোমাদের বলছি যে পেপার 1-এ টোটাল 50, আমি আজকে সিলেবাসটা নিয়েও তোমাদের আলোচনা করব, কোন বই থেকে পড়াশোনা করলে ভালো হয় সেই বিষয়টা নিয়েও বলবো। তার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পেপার 1-এর 50 নাম্বার, দেখো, এটা আরেকটা বিষয় তোমাকে আগে মাথায় রাখতে হবে যে নেট সেটের যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু একটা বড় সিলেবাস, একটা হিউজ সিলেবাস, একটা ভাস্ট এরিয়াকে কভার করে। তুমি নেট সেট পরীক্ষা কেন দিচ্ছ? তুমি নেট সেট পরীক্ষা দিচ্ছ তার কারণই হচ্ছে তুমি পুরো পশ্চিমবঙ্গে বা পুরো ভারতবর্ষের যাতে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তুমি যেন হতে পারো, তার জন্যই যে আমাদের এন্ট্রান্স টেস্ট যেটা বলতে পারো তুমি, সেটা হচ্ছে নেট সেট। হ্যাঁ, নেট দিলে, নেট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। নেট দিলে তুমি অল ওভার ইন্ডিয়ার যে কোনো কলেজ এবং ইউনিভার্সিটি ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি যোগ্যতা অর্জন করলে। আর তুমি যদি সেট কোয়ালিফাই করো, অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট,
তুমি যদি কোয়ালিফাই করো, তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজ এবং ইউনিভার্সিটির জন্য তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য তুমি কিন্তু এলিজেবল হয়ে গেলে। এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে তোমাকে কলেজ ইউনিভার্সিটি প্রফেসর হতে গেলে সেন্ট্রাল লেভেলের নেট পরীক্ষা হচ্ছে পুরো অল ওভার ইন্ডিয়া বেসিসে, আর সেট পরীক্ষা হচ্ছে বিভিন্ন স্টেটে আলাদা আলাদা সেট কন্ডাক্ট করা হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে সেট কন্ডাক্ট করা হচ্ছে, তারপর ধরো উড়িষ্যাতে সেট কন্ডাক্ট করা হচ্ছে, আসামে আলাদা সেট পরীক্ষা কন্ডাক্ট করা হচ্ছে। হ্যাঁ, তুমি এরকম সেট পরীক্ষা শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে সেটাই দিতে পারছো তা না, অন্য স্টেটে গিয়েও কিন্তু তুমি দিতে পারো, এটা আমি তোমাকে বলছি। বাট নেট পরীক্ষা যেটা হয়, যে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়ায় কিন্তু একই দিনে তোমার পরীক্ষাগুলো হচ্ছে। এখন তো কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে এই পরীক্ষাটা হয়, আগে লিখিত পরীক্ষা হতো, অর্থাৎ সেন্টারে গিয়ে কোনো কলেজ ইউনিভার্সিটিতে সিট পড়ছে, সেন্টারে গিয়ে তোমাকে ওএমআর শিট ফিল আপ করে পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু এখন সেটা না, কম্পিউটারাইজ সিস্টেমে নেট পরীক্ষা হচ্ছে। কিন্তু সেট পরীক্ষা কিন্তু এখনো তোমার ওএমআর শিটে তোমরা যেভাবে এসএসসি পরীক্ষা দিলে ঠিক সেরকম ভাবেই কিন্তু সেট পরীক্ষা তোমার কন্ডাক্ট করা হচ্ছে। যেটা আগামী, এখন কিন্তু সেট পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গেছে, আমি কিন্তু এটা তোমাদের দায়িত্ব নিয়ে বলছি, সেট পরীক্ষার প্রিপারেশন শুরু হয়ে গেছে। যেহেতু তোমার এসএলএসটি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তো আপকামিং এবার হচ্ছে 15 তারিখে সেট পরীক্ষা আছে। এইবার বড় প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি প্রিপারেশন নেবে, তার জন্য তো তোমাকে পুরো বিষয়টা ভালো করে জানতে হবে। অনেক সময়ই আমরা বিশেষ করে মিসগাইডেড হয়ে যাই এটা নিয়ে, যে কোন বই থেকে পড়বো, কিভাবে পড়বো। অনেকেই প্রথমেই যেটার পেছনে সবাই দৌড়ায় বা যেটার পেছনে সবাই ছোটে, সেটা হচ্ছে এমসিকিউ টেস্ট দেব। মানে তা অনেক অনেক জায়গা তুমি দেখবে যে 10,000, 15,000, 20,000 এমসিকিউ তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে এমসিকিউ টেস্ট নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু প্রথমেই একটা কথা ক্লিয়ার করে দেওয়া ভালো, নেটের পেপার এবং নেটের পেপার টু বা এসে সেটের যাই হোক না কেন, কোনোটাতেই তুমি নেট বা সেট কোয়ালিফাই করতে পারবে না যদি তুমি এই এমসিকিউ টেস্টে অভ্যস্ত হও। সেটা কোনোদিনই পসিবল না। তার জন্য যেটা দরকার, এসএলএসটির ক্ষেত্রে অলরেডি যেটা তুমি দেখে এসেছো, যে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনোভাবেই কোনো প্রশ্নের আনসার করা যাচ্ছে না, ঠিক তেমনি ভাবে নেট বা সেটের পেপার ওয়ান বলো এবং পেপার টু বলো, যাই বলো না কেন, পেপার ওয়ান এবং পেপার টুতে তুমি কোয়ালিফাই করতে পারবে না যদি না তোমার সেই বিষয়ের ওপর বা সেই টপিকের ওপর তোমার কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, তাহলে তুমি কোয়ালিফাই করতে পারবে না। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার করা যে কোনো বিষয়ে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথমেই যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব, পুরনো স্টুডেন্টসদের নয়, আমি নতুন স্টুডেন্টসদের যেটা সাজেস্ট করব প্রথমে, সেটা হচ্ছে নেট বা সেটের যে সিলেবাস, এই সিলেবাস কিন্তু পেপার ওয়ান এবং পেপার টুতে একই। আমাদের আর্টসের স্টুডেন্টসদের ক্ষেত্রে সেট মানে স্টেটের যে এক্সামটা আমাদের হচ্ছে, তারাও কিন্তু নেটের যে সিলেবাসটা আছে পেপার ওয়ান এবং পেপার টুর, সেই সিলেবাসটাই তারা কিন্তু ফলো করছে। সুতরাং সেই সিলেবাসকে তুমি যদি প্রিপেয়ার করে নিতে পারো, তাহলে তুমি বছরে দুবার নেট আর একবার সেট, এই পরীক্ষাটা তুমি কিন্তু অ্যাপিয়ার করতে পারবে। ঠিক আছে? তার জন্য এইবার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে ভালো করে সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হওয়া। সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার আগে প্রথমে আর একটা কথা আমি তোমাদের বলতে চাই, যে দিনে কতক্ষণ সময় তুমি এই পড়াশুনোর জন্য দেবে। এবার তুমি যদি আপকামিং ডিসেম্বর মাসে তোমার মোটামুটি একটা প্রিপারেশন আছে এসএলএসটির, এবং এই প্রিপারেশনটাকেই তুমি নেক্সট কন্টিনিউ করতে চাও, মোটামুটি 3-4 দিন 5 দিন তো রেস্ট হয়েই গেল। হ্যাঁ, এইবার তোমার মনে হচ্ছে নতুন করে পড়াশোনা শুরু করব, এসএলএসটির সিলেবাসটাকে সাথে রেখে সারা দিনের মধ্যে তোমাকে দুটো টাইম ভাগ করে নিতে হবে। একটা টাইম তোমাকে প্রতিদিন নেটের যে পেপার ওয়ান, সেই পেপার ওয়ানের পেছনে তোমাকে দিতেই হবে। যারা এই রকম করে, যে পুরো সপ্তাহের 5টা দিন শুধুই সাবজেক্ট পড়ে যাচ্ছি, পেপার ওয়ানের জন্য আমি কোনোভাবে সময় দিচ্ছি না, তারা কোনোদিনই নেট বা সেট কোয়ালিফাই করতে পারবে না। প্রতিদিন তোমাকে অনেক পড়ার দরকার নেই, এসএলএসটির সময় তো তুমি অনেক পড়েছো। আমি তবুও বলবো যে তুমি তোমার সময়ের নিরিখে তোমার মতো করে তুমি একটা রুটিন তৈরি করবে। যদি তোমার মনে হয় সারাদিনের মধ্যে তুমি 6 ঘন্টা পড়তে পারবে বা 6 ঘন্টা রেকর্ডিং শোনার মতো সময় তোমার আছে, বাসে ট্রেনে যেতে যেতে রান্না করতে করতে যদি তোমার মনে হয় যে রেকর্ডিং শোনার অপশন আছে, তাহলে আমি তোমাকে বলবো সেটাকেও পড়ার টাইমের মধ্যে ইনক্লুড করে দিয়ে তোমরা নিজেদের রুটিন প্রথমে তৈরি করো, যে রুটিনে তোমার মোটামুটি ভাবে
6 থেকে 8 ঘন্টার জন্য একটা পড়ার টাইম বরাদ্দ থাকবে, যার মধ্যে রেকর্ডিং শোনারও সময়টা তার মধ্যে থাকবে, ইনক্লুডেড থাকবে। সেখানে প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা তোমাকে নেটের বা সেটের পেপার 1-এর জন্য দিতে হবে, এবং বাকি যে টাইমটা আছে সেটা নেটের পেপার 2 এর জন্য দিতে হবে। কোনো একদিন সেটা মিস হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রতিদিন তোমাকে এই রুটিনটা আগামী 3 মাস ফলো করে যেতে হবে। নেটের পেপার 1-এর জন্য আমি এটা পড়বো, পেপার 2 এর জন্য আলাদা করে এই টাইমটা আমি পড়বো। হ্যাঁ, টাইম আলাদা করে ভাগ করে নিতে হবে। যদি কোনোদিন তুমি দেখো যে তুমি সেই টাইমটা তুমি দিতে পারোনি, সেটা কিন্তু সেদিন তুমি মিস হয়ে গেল, সেদিন তোমার বাদ চলে গেল, এইবার তারপর দিন আবার আসতে হবে, কিন্তু রুটিন মাফিকই তোমাকে পড়তে হবে। আমি এরপরে তোমাদের বলে দেবো সেই রুটিন মাফিক কি করে তুমি একটা একটা করে টপিক কে কভার করবে, সেটাও আমি তোমাদের আলোচনা করে দেবো। তাহলে তার জন্য তোমাকে, তাহলে এটা প্রথমেই তোমার মাথায় ঢুকে গেল যে তোমাকে তোমার মতো করে রুটিন তৈরি করতে হবে, যে রুটিনে মোটামুটি ভাবে 8 থেকে 10 ঘন্টাও কেউ দেখো, যত পড়াশুনো করবে ততই তো ভালো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, তো 8-9 ঘন্টা যদি বা 6 ঘন্টা তোমার মতো করে তুমি যদি দিতে পারো, কিন্তু তার মধ্যে ইকুয়ালি তোমার পেপার 1 এবং পেপার 2 এর জন্য কিন্তু সময় বরাদ্দ করা থাকবে। এইবার আমি নেটের পেপার 2 তো বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন রকম হয়। আমি যদি প্রথমে নেটের পেপার 1-এর ক্ষেত্রে আসি, পেপার 1-এর ক্ষেত্রে আসতেই হবে। প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা দেখবে পেপার 1-এর ক্ষেত্রে এবং পেপার 2 এর ক্ষেত্রে ইউনিট ভাগ করে দেওয়া আছে। নেটের পেপার 1-এ টোটাল 10টা ইউনিট আছে। যদি আমি ধরেও নিই প্রতিবার এই সিস্টেমই ফলো করে তা নয়, মোটামুটি ফলো করে। 10টা ইউনিট থেকে যদি 5টা করে প্রশ্ন হয়, তাহলে কটা প্রশ্ন হয়? টোটাল 50টা প্রশ্ন হয়। আর 50টা প্রশ্ন মানে 50 × 2 = 100। আবার আমাদের তোমার হচ্ছে নেটের পেপার 2-তে টোটাল 10টা ইউনিট আছে। ঠিক আছে, 10টা ইউনিট প্রতিবারই একই রকম সিস্টেম ফলো করে না, কিন্তু টোটাল 100টা প্রশ্ন থাকে এই 10টা ইউনিটকে কভার করে, এবং সেটা নিয়ে থাকে হচ্ছে 200 নাম্বার। এইবার তোমাদের প্রথম স্ট্র্যাটেজিটা এটা হবে যে তুমি পেপার 1 আর পেপার 2 এর সব জানবে, এটা কোনোদিন হতে পারে না। তুমি এত সিলেবাসকে কভার করতে পারবে না, কোনো না কোনো জায়গা তোমাকে বাদ দিতে হবে। হ্যাঁ, যে সবটা পড়া কারোর পক্ষে পসিবল নয়, না তোমার পক্ষে, না আমার পক্ষে, না অনিন্দিতার পক্ষে, না আনসারের পক্ষে, কারোর পক্ষে টোটাল সিলেবাস কমপ্লিট করে সে পরীক্ষা দিতে যাচ্ছে, এরকম স্টুডেন্টস খুব কমই আছে, এবং তার জন্য তার মিনিমাম 5 বছর সময় লাগবে। ঠিক আছে, 5 বছর, 3 বছর সময় লাগবে, যে নিজে পড়ে পড়ে অথেন্টিক বই পড়ে পড়ে তারা নেট সেটের সিলেবাস কভার করছে। ঠিক আছে, তার জন্য তোমাকে মানতেই হবে যে কিছু ইউনিট তোমার বাদ চলে যাচ্ছে, 2-3টে হয়তো ইউনিট বাদ চলে যাচ্ছে, কিন্তু তোমার মাথায় থাকবে হচ্ছে এটা, যে যে ইউনিটটা আমি পড়বো সেই ইউনিট থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তর করে আসতে সমর্থ, সেটা আমি পারবো। সাপোজ নেটের পেপার 1-এ টোটাল 50টা প্রশ্ন আছে, নেগেটিভ মার্কিং নেই, নেট সেটে নেগেটিভ মার্কিং নেই। তোমার তোমার স্ট্র্যাটেজিটা এটা হবে যে 50টার মধ্যে 50টাই আমাকে উত্তর করে দিয়ে আসতে হবে, বা 50টাই আমাকে পারতে হবে তা নয়। ঠিক আছে, কারণ যারা নেট কোয়ালিফাই করে বা কারণ যারা সেট কোয়ালিফাই করে, তারা কিন্তু মোটামুটি ভাবে 100-র মধ্যে যদি 60, 70 এইরকম পায়। ঠিক আছে, মানে মোটামুটি যদি সে 50টার মধ্যে 35টা ঠিক করে দিয়ে আসতে পারে, আর পেপার 2টা তার যদি ভালো হয় ধরো, তাহলে ও নেট কোয়ালিফাই করে যাচ্ছে। তার মানে স্ট্র্যাটেজিটা তুমি বোঝো যে তুমি 50টার পেছনেই ছুটে তোমার লাভ নেই, ছুটতে হবে তোমাকে 2-একটা ইউনিট বাদ যেতে পারে। হ্যাঁ, ওখান থেকে হয়তো হালকা হালকা তুমি পড়ে গেছো, বেশি ডিপলি তুমি পড়ে যেতে পারোনি সেই ইউনিটগুলো, হ্যাঁ হতেই পারে সেটা, কিন্তু যেটা তুমি পড়ে যাচ্ছ সেটা কংক্রিট পড়ে যাচ্ছ। এবং তোমাকে মাথায় রাখতে হচ্ছে যে 50টার মধ্যে আমাকে 35টা প্রশ্ন, 15টা আমার বাদ যেতে পারে। ঠিক আছে, 10টা আমার বাদ যেতে পারে, হয়তো আমি আনসারই করে আসতে পারলাম না, তার কারণ আমি পড়িনি ওই বিষয়গুলো, কিন্তু 35টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে এখানে ঠিক করে বেরিয়ে আসতে হবে। ইকুয়ালি নেটের পেপার 2, 100টা প্রশ্ন আছে, তুমি 100টাই পারবে এটা কোনোদিনই হবে না। 100টার মধ্যে 70টা তুমি পেরে আসলে, 140 মতো পেলে তোমার কিন্তু কোয়ালিফাই করার একটা চান্সেস আছে। তার মানে তুমি যদি, যেখান থেকে কম প্রশ্ন আসে, এই রকম 2টো ইউনিটকে তুমি যদি একটু ওভারল্যাপ করে যাও, একটু যদি সরিয়েও রাখো, বাকি ইউনিটগুলো দিয়ে কিন্তু তুমি এই নাম্বারটাকে ক্যারি করতে পারবে। তার জন্য নেটের যে বা সেটের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস সম্পর্কে সম্যক একটা ধারণা থাকা তোমাদের ভীষণ প্রয়োজন। এবং প্রথমে এটা বলবো যে নেট সেটের সিলেবাস সবাই প্রথমে প্রিন্ট আউট করে রাখবে।
সবার কাছে নেট সেটের সিলেবাস প্রিন্ট আউট থাকবে প্রতিদিন। নতুন স্টুডেন্টসদের বলছি, পুরোনো স্টুডেন্টসরা সিলেবাস সম্পর্কে ওয়াকিবহাল, তোমরা জানো। কিন্তু নতুন স্টুডেন্টসদের বলছি যে তোমরা যদি প্রতিদিন 10 মিনিট ওই সিলেবাসটাকেও তুমি যদি খুলে দেখো যে কি কি আছে নেট সেটের সিলেবাসের মধ্যে, এইটুকু কাজ করলেও তুমি ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। কারণ আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টসদের অসুবিধাটা কোথায় হয়, সিলেবাসই জানি না, আমি পড়তে ঢুকে গেছি নেট সেট, কোনো সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা নেই, ইউনিটে কি আছে, সাব ইউনিটে কি আছে, কি কি বিষয়গুলো এখানে বেসিক্যালি পড়তে বলছে। মোটামুটি ভাবে নেট সেটের যে কোয়েশ্চেন পেপার হয়, সেই কোয়েশ্চেন পেপার কিন্তু এই সিলেবাস ওরিয়েন্টেডই হয়। এই সিলেবাসের মধ্যে নেট সেটের সিলেবাসটা এত সুন্দরভাবে অর্গানাইজ করা আছে, তার সাবটপিকগুলো এমনভাবে দেওয়া আছে যে ওই সাবটপিকগুলোও তুমি যদি মনে রাখো, সেখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর করা পসিবল, বিশেষ করে 10টা থেকে 15টা ওর মধ্যে থেকেই বেরিয়ে আসে। সুতরাং নতুন স্টুডেন্টসদের এটা বলবো, আজকেই ক্লাস হওয়ার পরে আমি আজকের একটা লিঙ্ক আমি দেবো তোমাদের, যারা যারা জয়েন করতে চাইছো, ক্লাস হওয়ার পরেই কিন্তু কালকে তোমরা গিয়ে আগে পেপার 1 এবং পেপার 2 এর যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। হ্যাঁ, প্লিজ প্লিজ সিলেবাসটা তুমি দেখবে আজকের আলোচনা করার পর, তারপর কিন্তু তোমরা জয়েন করবে ক্লাসে, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, এইটুকু আমি তোমাদের বলছি। মিসগাইড করব না, যেভাবে গাইড করব, একটু লং টার্ম প্রসেসে তুমি যদি পড়াশুনো করো, কোনো পরীক্ষা কোয়ালিফাই করতেই কিন্তু তোমার কোনো অসুবিধে হবে না। তাহলে এইবার যেটা অ্যাট লাস্ট যে বিষয়টায় আসছি, তাহলে নেট আর সেটের সিলেবাস কি, কি সিলেবাস আমাকে পড়তে হবে। প্রথমে আমি পেপার 2টা ছেড়ে দিয়ে আমি যদি প্রথমে পেপার 1 এর সিলেবাসে আসি, আমি পেপার 1 এর সিলেবাসটা তোমাদের সামনে স্ক্রিনে একটু শেয়ার করছি, তোমরা দেখো। আজকের ক্লাসের পর, হ্যাঁ, লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে জয়েন করে যাবে সবাই। এই সিলেবাসগুলো তোমরা সবাই পেয়ে যাবে, তোমরা গুগলে সার্চ করলেও পাবে, আমার কাছেই পাবে তা নয়। এটা তো আর আমার তৈরি করা সিলেবাস নয়, গুগল সার্চ করলে তোমরা পাবে। এটা হচ্ছে সাবজেক্টের দ্বারা, আর একটা দ্বারা। আচ্ছা, এইবার প্রথম দেখো নেটের পেপার 1 এর সিলেবাস। দেখো তো স্ক্রিনে, সবাই দেখতে পাচ্ছ নাকি? একটু আমাকে বলো তো যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি সবাই? হ্যাঁ ম্যাম, দেখা হ্যাঁ ম্যাম, যাচ্ছে। দেখা হ্যাঁ যাচ্ছে। ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা। ভালো করে বোঝো, হ্যাঁ, ভালো করে বোঝো এবার। দেখো, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি, এটার উপর থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে পেপার 1-এ, যে ইউজিসির ফুল ফর্ম কি। ঠিক আছে, ইউজিসির ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের নেটের পেপার 1-এর এটা সিলেবাস, যে পেপার 1-এর সিলেবাসের নাম হচ্ছে জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। হ্যাঁ, কেন সিলেবাসটাকে ইনক্লুড করা হয়েছে আমাদের নেটের পেপার 1-এ? তার কারণ হচ্ছে তোমার মধ্যে কি, যেমন স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে বিএড কমপ্লিট করতে হয়েছে, যে তোমার টিচিং ক্যাপাবিলিটি চেক করার জন্য। ঠিক আছে, তো কলেজে পড়ানোর জন্য তার আগে তো এরকম কোনো বিএড এর সিস্টেম নেই। তাহলে মেন অবজেক্টিভটা হচ্ছে আমাদের নেটের, ইউজিসির যে মেন অবজেক্টিভ, সেটা হচ্ছে টু অ্যাসেস দ্য টিচিং অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটিস অফ দ্য ক্যান্ডিডেট। বলছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কতটা রিসার্চ ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ তারা পরবর্তীকালে এমফিল করতে যাবে, তারা পরবর্তীকালে রিসার্চ করতে যাবে, পিএইচডি করতে যাবে, তার কতটা ক্যাপাবিলিটি রয়েছে, সে সেই সম্পর্কে জানে কি না, বা তার কতটা এই যে শিক্ষক হতে যাচ্ছে, শিক্ষক হওয়ার ক্ষেত্রেও তো তার কিছু ক্রাইটেরিয়া আছে, তার কিছু মানে স্কিল আছে, সেই স্কিলগুলো সম্পর্কে সে ওয়াকিবহাল কিনা, এই সমস্তটাই কিন্তু তোমার নেটের পেপার 1-এ দেখা হয়। এর সঙ্গে সঙ্গে আমি তোমাকে বলছি, এর সঙ্গে সঙ্গে আমাদের জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ পরিবেশ সম্পর্কে আমার সচেতনতা, এই যে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে যাচ্ছ, কলেজ ইউনিভার্সিটি কি করে পরিচালিত হচ্ছে, কারা পরিচালনা করছেন, সেখানে স্টেট গভর্নমেন্ট কতটা কলেজ ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, কতটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করছে, কলেজ ইউনিভার্সিটির ফান্ড কোথা থেকে আসছে, স্টেট গভর্নমেন্টের কাছ থেকে আসছে নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আসছে, তোমার লজিক্যাল রিজনিং কিরকম রয়েছে, ধরো কতটা তুমি লজিক্যালি তোমার থিঙ্কিং করতে পারো, তোমার ম্যাথমেটিক্যাল এবিলিটি কতটা রয়েছে, হ্যাঁ, তোমার কম্প্রিহেনশন স্কিল কতটা রয়েছে, এই সমস্ত কিছু এই সিলেবাসের মধ্যে পেপার 1-এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবং এটা ইনক্লুড করে টোটাল পেপার 1-এ 10টা ইউনিট রাখা হয়েছে।
হ্যাঁ, যেমন এই 10টা ইউনিটের মধ্যে আমি যদি তোমাকে বলি, প্রথম ইউনিটটা তোমরা অনেকেই জানো যে প্রথম ইউনিটটা তোমার হচ্ছে টিচিং অ্যাপটিটিউডের ওপরে। তোমার প্রথম ইউনিট যে টিচিং কি, হ্যাঁ, লেভেলস অফ টিচিং কি কি আছে, আমাদের লার্নারের ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, হ্যাঁ, এই এই সমস্ত বিষয়। এবং বিশেষ করে বর্তমানে আমাদের যে এই যে তোমার যে মুক সিস্টেম যেটা রয়েছে, হ্যাঁ, বা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স কিভাবে মানে আমাদের এডুকেশন সিস্টেমকে প্রভাবিত করছে, অফলাইন অ্যান্ড অনলাইন মোডের পড়াশোনা, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য কিভাবে, হ্যাঁ, অনলাইন কোর্সেসগুলোকে মানে প্রমোট করছে, কার মাধ্যম দিয়ে প্রমোট করছে, স্বয়ংপ্রভা, এগুলোর মাধ্যম দিয়ে প্রমোট করছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেই সমস্ত বিষয়, টিচিং অ্যাপটিটিউডের এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে। দেখো, ইউনিট ওয়ানের মধ্যেও তোমার 4টে কিন্তু সাব টপিক রয়েছে। হ্যাঁ, তুমি যদি ডিটেল খুঁটিয়ে খুঁটিয়ে এটা দেখো না যে কি কি আছে এটার মধ্যে, আমাকে পড়তে হবে কি কি, এর মধ্যেই কিন্তু অনেক কিছু ইনক্লুডেড হয়ে যায়। এই যে আমাদের ট্র্যাডিশনাল টিচিং মেথড কিরকম ছিল, আইসিটি মেথড কিরকম আছে, আমরা যে স্টুডেন্টদের ইভালুয়েশন করি, সেই ইভালুয়েশন কিভাবে আমরা করি, হ্যাঁ, এমসিকিউ এর মাধ্যমে করি না কিভাবে টাইপ অফ ইভালুয়েশন হয়, সেটা ফরম্যাটিভ ইভালুয়েশন হয় কি সামেটিভ ইভালুয়েশন হয়, কিভাবে আমরা মূল্যায়ন করি প্রত্যেকটা স্টুডেন্টকে, সেই সমস্ত বিষয়, টিচিং লার্নিং এর সমস্ত বিষয় তোমার কিন্তু এটা ইউনিট ওয়ানের মধ্যে রয়েছে। এবার ইউনিট ওয়ানে যেমন টিচিং এর বিষয়টা যাবতীয় ইউনিট ওয়ানে রয়েছে, ইউনিট টুতে যেটা খুবই ইম্পর্টেন্ট একজন কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসরদের জন্য, সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। আমরা তো এটাই এখন অবধি জানি না, মাস্টার্স তোমরা কবেই কমপ্লিট করে বসে আছো, হাউ টু রাইট আ পেপার। একটা পেপার কি করে লিখতে হয়, পেপার লিখতে গেলে বিব্লিওগ্রাফি কি করে লিখতে হয়, হোয়াট ইজ এমএলএ ফরম্যাট, হোয়াট ইজ এপিএ ফরম্যাট, সমস্ত কিছু, রিসার্চ কাকে বলে, রিসার্চের মিনিং, রিসার্চের টাইপ, রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স, মেথডস অফ রিসার্চ, স্টেপস অফ রিসার্চ, কি করে থিসিস রাইটিং করতে হয়, কি করে আর্টিকেল রাইটিং করতে হয়, সেই ক্ষেত্রে আইসিটির কি অ্যাপ্লিকেশন আছে এবং রিসার্চের কি এথিক্স আছে, হ্যাঁ, এই সমস্ত বিষয় যেটা পড়ানো হয় সেটা হচ্ছে কিন্তু আমাদের এই ইউনিট টুতে কিন্তু সেটা পড়ানো হয়। তার মানে ইউনিট ওয়ানটা স্পেসিফিক্যালি তোমার টিচিং অ্যাপটিটিউডের জন্য, এবং 2 নাম্বার ইউনিটটা কিন্তু তোমার রিসার্চ অ্যাপটিটিউডের জন্য কিন্তু রয়েছে। উইদাউট রিসার্চ তুমি কিন্তু কখনো একজন গুড টিচার কখনো কিন্তু হতে পারবে না। যত রিসার্চ করবে, যত বেশি সবকিছু সম্পর্কে ওয়াকিবহাল হবে, পেপার রাইট করবে, তুমি একজন কিন্তু আদর্শ টিচার হতে পারো। সুতরাং আদর্শ টিচারের জন্য, মানে কলেজ ইউনিভার্সিটির ক্ষেত্রে বলছি, স্কুলের ক্ষেত্রে কিন্তু রিসার্চ অ্যাপটিটিউডটা এতটা ম্যান্ডেটারি নয়, কিন্তু প্রচুর স্কুল টিচার কিন্তু কি করে, থিসিস রাইটিং করছে বা তারা পিএইচডি করছেন, স্কুলের সাথে সাথে পিএইচডি করছেন বা প্রচুর পরিমাণে পেপার লিখছেন, সেটা তো আলাদা বিষয়। ঠিক আছে, কিন্তু আমাদের কি মানে শিক্ষক, মানে কলেজ শিক্ষকদের ক্ষেত্রে বা ইউনিভার্সিটির শিক্ষকদের ক্ষেত্রে এটা ম্যান্ডেটারি। কারণ এগুলোর ওপরে রিসার্চের তোমার অ্যাপটিটিউডের ওপরে নির্ভর করে পরবর্তীকালে তোমার প্রমোশন হয়। অর্থাৎ তুমি চাকরিতে ঢুকে গেলে কলেজ ইউনিভার্সিটিতে আর সারা জীবন ওই পদেই তুমি থেকে গেলে তা কিন্তু না, ধীরে ধীরে তোমার প্রমোশন হবে। তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে তুমি অ্যাসোসিয়েট প্রফেসর হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের বিভিন্ন ধরনের গ্রেড আছে, স্টেজ 1 টু স্টেজ 2, স্টেজ 2 টু স্টেজ 3। এই যে স্টেজ যে ভ্যারি করছে, তুমি যে একটা নির্দিষ্ট টাইমের পর পর তোমার প্রমোশন হচ্ছে, সেই প্রমোশনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার রিসার্চ। অর্থাৎ তুমি কতগুলো আর্টিকেল পাবলিশ করলে, কোন জায়গা থেকে পাবলিশ করলে, তুমি চাকরির প্রথম 4 বছরের মধ্যে পিএইচডি কমপ্লিট করেছো কিনা। যদি তুমি পিএইচডি কমপ্লিট করো, তোমার প্রমোশনটা 4 বছরে হবে। আর তুমি যদি পিএইচডি কমপ্লিট না করো, তোমার প্রমোশন 6 বছরে হবে। কতটা ভ্যারি করছে দেখছো। মানে তোমাদের হয়তো জানতে বিষয়গুলো লেট হয়ে যাচ্ছে, আজকে হয়তো তোমাদের মনে হবে এটা যে ম্যাম এগুলো তো কেউ বলার ছিল না আগে। ঠিক আছে, যেদিন থেকে শুনছো সেখান থেকে তুমি শুরু করতে পারো। তো রিসার্চ অ্যাপটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর্স। সো ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার ইউনিট 3 যেটা দেওয়া আছে, কম্প্রিহেনশন টেস্ট, অর্থাৎ একটা কোনো প্যারা সেখানে স্ট্রাঞ্জার তোমাকে তুলে দিল, সেই তুলে দিয়ে তোমাকে 5টা প্রশ্ন দিল, হ্যাঁ, প্রশ্ন আস্ক করলো তারা, এবার সেই প্যাসেজ থেকে তোমাকে পড়ে তোমার বুদ্ধি সহকারে সেই আনসারগুলো সেখানে তোমাকে দিতে হবে। কারণ মাইক্রোফোন হচ্ছে শামিমা, ওফো, ক্লাসের মধ্যে এটা করো না। আচ্ছা, যেটা আমি হচ্ছে তোমার ইয়ে বললাম যে
3 নাম্বার যেটা কম্প্রিহেনশনের কথা বললাম, যে একটা প্যারা তুলে দেয়। অনেকে তো ঠিক মতো পড়াশুনো করে না, এবং প্রথমেই তারা কি করে, প্রথমেই 1 ঘন্টা মাত্র হয়তো পেপার ওয়ানের জন্য থাকে, 50টা প্রশ্নের জন্য 1 ঘন্টা থাকে, তারা প্রথমেই 30টা মিনিট কম্প্রিহেনশনের পেছনে টাইম নষ্ট করে দিয়ে চলে আসে। ঠিক আছে, ব্যাস, পরীক্ষা তার দা এন্ড হয়ে গেল। ঠিক আছে, মানে তারা অন্য কিছু জানে না, তারা ভাবে যে কম্প্রিহেনশন করলেই প্রচুর নাম্বার পেয়ে যাবো, আর কম্প্রিহেনশন পড়তে পড়তে আর তার উত্তর করতে করতেই প্রথম 30 মিনিট পার, আর বাকি 30 মিনিটে এত কিছুর আনসার সে করতেই পারবে না। তারা কিন্তু কোনোদিনই নেট সেট কোয়ালিফাই করতে পারে না। ঠিক আছে, এগুলো সবই স্ট্র্যাটেজি। হ্যাঁ, যাই হোক, কম্প্রিহেনশন টেস্ট তোমার রয়েছে, একটা কম্প্রিহেনশন দিয়ে এখানে প্রশ্ন দেবে 5টা, সেটা আনসার করতে হবে। এরপরে 4 নাম্বার যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে কমিউনিকেশন। অর্থাৎ তোমার একজন আদর্শ টিচারের, হ্যাঁ, আসল গুণাবলী কি, সে কত ভালো করে স্টুডেন্টদের সেই পড়াটা বোঝাতে পারছে, এবং তিনি নিজে যেটা বলছেন সেটা স্টুডেন্টসরা ধরতে পারছে তো। মানে আমি যে ইন্টেনশন নিয়ে তোমাকে আজকে পড়াটা বোঝাচ্ছি, সেই ইন্টেনশনটা তুমি বুঝতে পারছো তো। তার মানে তোমার ভালো কমিউনিকেশন স্কিল আছে, তুমি ভালো কথা বলতে পারো, তুমি স্টুডেন্টসকে প্রভাবিত করতে পারো, তুমি স্টুডেন্টসকে বোঝাতে সমর্থ, স্টুডেন্টসকে তুমি বহুদূর এগিয়ে দিতে পারবে। তার জন্য যেটা দরকার, শুধু টিচিং অ্যাপটিটিউড দিলেই হবে না, তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ঠিক আছে, তো এই কমিউনিকেশন কাকে বলে, কমিউনিকেশন কত ধরনের হয়, কমিউনিকেশনের ক্যারেক্টারিস্টিক্স কি, হ্যাঁ, কত ধরনের কমিউনিকেশন, ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ইন্টার কালচার কমিউনিকেশন, গ্রুপ কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, ক্লাসরুম কমিউনিকেশন, অর্থাৎ ক্লাসরুমে গিয়ে তুমি স্টুডেন্টসদের উঁচু গলায় কথা বলবে নাকি নিচু গলায় কথা বলবে, কোন গলায় কথা বললে ক্লাসরুমের মধ্যে প্রচন্ড ছেলেমেয়েরা চিৎকার করছে, কোন ভয়েসে কথা বললে তোমার পড়া সবাই শুনবে বা তোমার কথা সবাই শুনবে, সেই সমস্ত বিষয় এখানে সিচুয়েশনাল টেস্ট দেয় এখানে নেটে, এবং সেটা হচ্ছে কমিউনিকেশনের মধ্যে রয়েছে। কত কিছু কমিউনিকেশনে বেরিয়ার আছে, মাস মিডিয়া কাকে বলে, সোসাইটি কি, এই সমস্ত বিষয় কমিউনিকেশনের মধ্যে ইনক্লুডেড। তো 4 নাম্বার ইউনিট তোমার হচ্ছে এটা, কমিউনিকেশন হলো। 5 নাম্বার ইউনিট আমি তোমাদের বলেছি ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড, অর্থাৎ তোমার কিছু কিছু ছোট ছোট, বেশি বড় অঙ্ক কখনো দেয় না, আর এখানে যেটা দেওয়া থাকে তার মধ্যেই প্রশ্ন আসে। কত ধরনের রিজনিং আছে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, দেখবে যে কোনো ধরনের সরকারি পরীক্ষাগুলোতে এগুলো আসেই। নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস, রিলেশনশিপ, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের মধ্যে ছোট 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 অঙ্ক, ফ্র্যাকশন, টাইমের ওপর অঙ্ক, ডিস্টেন্সের ওপর অঙ্ক, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট, ছোট ছোট অঙ্ক, এটা তোমাদের ম্যাথমেটিক্যাল রিজনিং এর মধ্যে দেয়। এটা দেখতে যে একজন কেউ কলেজের বা ইউনিভার্সিটির প্রফেসর হতে যাচ্ছেন, তার একটা জেনারেল সমস্ত বিষয় সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন বলে সবাই এটা মনে করেন, এবং এই কারণেই নেটের পেপার ওয়ানটা ইনক্লুড করা হয়েছে এর মধ্যে। 5 নাম্বার ইউনিটটা রয়েছে তোমার ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এবার 6 নাম্বার যে ইউনিটটা আছে, সেটা আমাদের ফিলোসফি স্টুডেন্টসদের জন্য খুব একটা অসুবিধা হয় না, তবুও অসুবিধা হয়। তার কারণ হচ্ছে এখানে ভেন ডায়াগ্রাম যেটা আছে, সেটা আমরা পেপার টুতে যেরকম ভাবে ভেন ডায়াগ্রাম করি, সেটা পেপার ওয়ানে সেই রকম ভাবে ভেন ডায়াগ্রামটা হয় না। হ্যাঁ, আমি প্রথমেই পেপার ওয়ানের ক্লাসটাই কালকে থেকে শুরু করব এই ভেন ডায়াগ্রাম লজিক্যাল রিজনিং দিয়ে। হ্যাঁ, তার কারণ আছে, কারণ এটা ফিলোসফি স্টুডেন্টসরা 5টা প্রশ্নের মধ্যে 5টাই কারেক্ট করতে পারবে, যেটা অন্য সাবজেক্টের স্টুডেন্টসদের অসুবিধা হবে, তারা পারবে না। হ্যাঁ, এবং এখানে লজিক্যাল রিজনিং এর সিলেবাসটা আগে যেটা ছিল তার থেকে একটু পরিবর্তন করা হয়েছে লজিক্যাল রিজনিং এর সিলেবাসটা। দেখো, আর্গুমেন্ট কাকে বলে এগুলো তো বলার অবকাশ রাখে না, আমি তবু এটার উপরে ক্লাস করিয়ে দেবো আরেকবার, কালকে থেকেই এই ক্লাসটা শুরু হয়ে যাবে পেপার ওয়ানের। আর্গুমেন্ট কাকে বলে, আর্গুমেন্টের ফর্ম, স্ট্রাকচার অফ ক্যাটেগরিক্যাল প্রপোজিশন, মোড অ্যান্ড ফিগার, মূর্তি সংস্থান, ফর্মাল ইনফর্মাল ফ্যালাসিস। দেখেছো, ওই কিছুদিন আগে তোমাদের এসএলএসটিতে ইনফর্মাল ফ্যালাসির উপরে আমি ক্লাস নিয়েছিলাম না, বিভিন্ন ধরনের ইনফর্মাল ফ্যালাসি, হ্যাঁ বা না একটু বলো তো কেউ, নিয়েছিলাম কি? হ্যাঁ ম্যাম। নিয়েছিলাম তো। দেখো, ইনফর্মাল ফ্যালাসিটা এখানে আছে, ইনফর্মাল ফ্যালাসি, ফর্মাল ফ্যালাসি, হ্যাঁ, কোনোটেশন ডিনোটেশনের মধ্যে পার্থক্য, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, মানে বচনের বিরোধিতা থেকে খুব প্রশ্ন দেয়, বিরোধিতা এবং বিরোধানুমান, এটার উপর থেকে প্রশ্ন আসে। ডিডাকটিভ রিজনিং, ইন্ডাকটিভ রিজনিং এর মধ্যে কি পার্থক্য, অ্যানালজি, উপমা যুক্তি কাকে বলে, ভেন ডায়াগ্রাম কি, এই জায়গাটায় একটুখানি আমাদের পেপার টুতে আমরা লজিকে যেভাবে ভেন ডায়াগ্রাম করি, সেটা পেপার ওয়ানের সিস্টেমটা একটু আলাদা হয়ে যায়। এর সাথে নতুন যেটা আমাদের তোমার নেটের সিলেবাসে ইনক্লুড করেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক, অর্থাৎ প্রমা কাকে বলে, প্রমাণ কাকে বলে, বিভিন্ন ধরনের প্রমাণ, কোন দার্শনিক সম্প্রদায়
কোন দর্শন সম্প্রদায় কোন ধরনের প্রমাণ স্বীকার করেছেন, কত ধরনের অনুমান স্বীকার করা হয়, হেত্তাভাস এখানে দিয়ে দেওয়া হয়েছে, ব্যাপ্তি কাকে বলে এখানে দেওয়া হয়েছে। তোমরাই এবার এটা ভাবো যে এই ইউনিট 6-এর যে সিলেবাস লজিক্যাল রিজনিং এর, ফিলোসফির স্টুডেন্টসদের ক্ষেত্রে এটা খুব সহজ হলেও এটা কিন্তু অন্য সাবজেক্টের স্টুডেন্টসদের ক্ষেত্রে সহজ হয় না। তারা এখান থেকে তাদের প্রচুর পড়তে হয়, হেত্তাবাস তাদেরকে পড়তে হয়, ফালাসি পড়তে হয়, অনুমান, ব্যাপ্তি, এগুলো সবই কিন্তু এই সিলেবাসের মধ্যে লজিক্যাল রিজনিং এর মধ্যে রয়েছে। তার মানে লজিক্যাল রিজনিং এর দুটো ভাগ, একটা হচ্ছে ওয়েস্টার্ন লজিক আর একটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিকটা নতুন করে নেটের সিলেবাসে ইনক্লুড করেছে ইউনিট 6-এ। এবার ইউনিট 7-এ যেটা আছে, খুব কঠিন কিছু দেয় না, কিন্তু সিস্টেমটাকে জানতে হয়, বিভিন্ন ধরনের ডেটা ইন্টারপ্রিটেশন থাকে। মানে একটা একটা চার্ট দেওয়া থাকে, পাই চার্ট দেওয়া থাকে, বা যে কোনো কিছু দেওয়া থাকে, বার চার্ট দেওয়া থাকে, টেবিল চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে 5টা প্রশ্ন করে এবং বলে যে বলো এটার উত্তর কি হবে। হ্যাঁ, ওই চার্ট দেখে দেখে এটার উত্তর করতে হয়। ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা ইন্টারপ্রিটেশন কাকে বলে, ক্লাসিফিকেশন অফ ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটার মধ্যে কি পার্থক্য, হ্যাঁ, বার চার্ট, হিস্টোগ্রাম, পাই চার্ট, টেবিল চার্ট কি, এগুলো হচ্ছে তোমার ইউনিট 7-এর মধ্যে পড়ে। ইউনিট 8-এর মধ্যে যেটা আছে, যেটা আমাদের টিচিং অ্যাপটিটিউডের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আইসিটি, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অর্থাৎ বর্তমানে আইসিটির ইউজ ছাড়া, এই যে আমি তোমাদের এখন বসে ক্লাস নিচ্ছি, সেটাও কিন্তু আইসিটির ইউজ হচ্ছে, নাহলে আমি এই ক্লাসটা এত দূর থেকে কখনো কিন্তু নিতে পারতাম না। সো হোয়াট ইজ কল্ড আইসিটি, ইন্টারনেট কি, ইন্ট্রানেট কি, আমি পড়িয়েওছি স্টুডেন্টসদের কিছুদিন আগে। ইন্ট্রানেট কি, ইমেল, অডিও, ভিডিও কনফারেন্সিং, ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন, আইসিটি অ্যান্ড গভর্নেন্স, এই সমস্ত কিছু আইসিটি টুলসগুলো নিয়ে এখানে পড়ানো হয়, ইউনিট 8-এ পড়ানো হয়। ঠিক আছে, পড়ানো হয় কেন বলো তো? কারণ তুমি যদি এই টুলসগুলো সম্পর্কে ওয়াকিবহাল না থাকো, সেন্ট্রাল গভর্নমেন্টের আইসিটির যে ইনিশিয়েটিভ, কি কি পদক্ষেপ তারা মানে গ্রহণ করেছেন, হ্যাঁ, তো এগুলো না ওয়াকিবহাল থাকলে তো তুমি আইসিটি সম্পর্কে স্টুডেন্টদের বলতে পারবে না, স্টুডেন্টসকে আইসিটি ইউজ করে পড়াতে পারবে না। হ্যাঁ, তো এটা খুব ভাইটাল। হ্যাঁ, যে হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, এটা গেল ইউনিট 8, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিটি। এবার ইউনিট 9 যেটা আছে, এটা একটা অংশ রয়েছে, বেশ আমাদের প্রচুর ক্লাসেস এটার উপরে হয়েছে, প্রায় 25টা 30টা মতো ক্লাস। বিভিন্ন জায়গায় দেখবে যে একটা দুটো ক্লাসে তোমাকে সব পড়িয়ে দিচ্ছে। তুমি মনে রাখবে যে কোনোদিনই একটা দুটো ক্লাসে এগুলো পড়ানো হয় না। নেটের পেপার 2-এর জন্যও যেমন দীর্ঘায়িত ক্লাসের প্রয়োজন হয়, তেমনি পেপার 1-এর জন্যও তাই। এবং পেপার 1-এ এই ইউনিট 9-এ যেটা আছে সেটা হচ্ছে পরিবেশ নীতিবিদ্যা। কতগুলো এসডিজি আছে, কতগুলো এমডিজি আছে, ঠিক আছে, মানুষের সঙ্গে পরিবেশের সম্পর্ক, পরিবেশের বিভিন্ন ধরনের যে পলিউশন হচ্ছে, সেই পলিউশনে কি করে মানুষের শরীরে তার ইম্প্যাক্ট হচ্ছে, আমাদের কতগুলো ন্যাচারাল রিসোর্সেস রয়েছে, সোলার রিসোর্সেস, উইন্ড উইন্ড সোর্স রয়েছে, সয়েল, এগুলো যেগুলো রয়েছে, জিওথার্মাল বা বায়োমাস, এগুলো যে রয়েছে। ইউনিট 9 যেটা পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এইটা কিন্তু তোমাদের হচ্ছে ইউনিট 9-এ রয়েছে। এটা পরিবেশ সম্পর্কে যাবতীয় পড়াশোনা করতে হয়। এবং এখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন এনভায়রনমেন্টকে প্রোটেকশনের যত অ্যাক্ট আছে, ক্লাইমেট চেঞ্জের উপরে যত অ্যাক্ট আছে, সেই বিষয়গুলো সবটাই ইউনিট 9-এর অন্তর্ভুক্ত। ইউনিট 9-এ টোটাল পরিবেশ নীতিবিদ্যা আছে, পরিবেশের উপরে এটা পড়তে হয় পুরোটাই, পুরো ইউনিটটা। আর লাস্ট হচ্ছে ইউনিট 10। ইউনিট 10 হচ্ছে হায়ার এডুকেশন সিস্টেম। যদিও এই ইউনিট 10-এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হায়ার এডুকেশন এবং আরেকটা হচ্ছে কিন্তু আমাদের পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ একটাতে পড়তে হয় ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধানে কি কি, আচ্ছা আমাকে সবাই শুনতে পাচ্ছ তো না? হ্যাঁ এই ম্যাম। দু আওয়াজ, হ্যাঁ ম্যাম। ভারতীয় সংবিধান, ভারতীয় সংবিধানে কতগুলো ধারা রয়েছে, সমস্ত কিছু ভারতীয় সংবিধানে কি বলা আছে। হ্যাঁ, এই যে পলিটিক্স, গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে তোমার ইউনিট 10-এর লাস্ট অংশ। আর এই যে বাকি 4টে অংশ তুমি দেখতে পাচ্ছ, এই 4টে অংশ হায়ার লার্নিং, এডুকেশন, এগুলো নিয়ে আমাদের পড়তে হয়। আমাদের ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থা কিরকম ছিল, স্বাধীনতার আগে ইংরেজদের সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, প্রথম কোন ইউনিভার্সিটি ইংরেজরা এসে তৈরি করেছিল, ইংরেজদের
এর আগে তো ভারতবর্ষে কোনো ইউনিভার্সিটি বা কলেজ সিস্টেম ছিল না। কলেজ এবং ইউনিভার্সিটি সিস্টেমটা ইংরেজরাই ভারতবর্ষে প্রথম এনেছে। তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে যাবার পর আমরা কি করে তাদের যে লিগেসি সেটাকে ক্যারি করছি। কলেজ ইউনিভার্সিটি কত তৈরি হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কলেজ, সেই সমস্ত বিষয়, ওরিয়েন্টাল, কনভেনশনাল, নন কনভেনশনাল লার্নিং প্রোগ্রামস ইন ইন্ডিয়া, প্রফেশনাল কোর্সেস, টেকনিক্যাল কোর্সেস, স্কিল বেসড এডুকেশন, ভ্যালু এডুকেশন, এনভায়রনমেন্টাল এডুকেশন, এই সমস্ত বিষয় ইউনিট 10-এর মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? এই যে টোটাল, হ্যাঁ, দিয়ে তোমার হচ্ছে 10টা ইউনিট নেটের পেপার 1-এ হচ্ছে। হ্যাঁ, 5 কোয়েশ্চেন্স, যদি একটা করে ইউনিট থেকে যদি 5 কোয়েশ্চেন্স হয়, ইচ ক্যারিং 2 মার্কস, আর সেট ফ্রম ইচ মডিউল, বলছে প্রত্যেকটা মডিউল থেকে বা 10টা মডিউল থেকে, হ্যাঁ, বা তোমার 5টা করে যদি প্রশ্ন থাকে, 2 নাম্বার করে যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার 5 × 2 = 10। ঠিক আছে? সবসময় এটাকেই ফলো করা হচ্ছে তা নয়, কিন্তু এই 10টা ইউনিট থেকে কম বেশি তোমার কিন্তু তোমার প্রশ্ন থাকবে, যার মধ্যে খুবই কনসেপচুয়াল কিছু কিছু এরিয়া রয়েছে, তুমি জানলে পরে আনসার করতে পারবে। যেমন আমি তোমাদের বলি, অনেকেই এসব পড়াশোনা করে না বলে এগুলো পারে না। একটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড, একটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড, একটা হচ্ছে কমিউনিকেশন, একটা হচ্ছে লজিক্যাল রিজনিং, তো আমাদের সকলের জানা, আইসিটি, এনভায়রনমেন্ট, আর তোমার হচ্ছে হায়ার এডুকেশন। এইগুলো সম্পর্কে তুমি যদি ক্লাস করো, তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তবু এখান থেকে কিন্তু মোটামুটিভাবে প্রশ্নের উত্তর পারা যায়। আর লজিক্যাল রিজনিংটা তো আমাদের ফিলোসফি স্টুডেন্টসদের সবসময় হাতে থাকে, যে এখান থেকে তোমরা যদি ভালো করে পড়ে যাও, 5টা প্রশ্ন মানে 5 × 2 = 10, এটা কিন্তু খুব ম্যাটার করে। এবার এটা গেল তোমার নেটের পেপার 1-এর, এটা একটা সিলেবাস, জানো এটা, আগে বোঝো যে কি আছে সেখানে। তাহলে এটা হলো এবার এবার হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে এগুলো পড়বো কোথা থেকে। হ্যাঁ, তুমি দেখবে যে বাজারে প্রচুর নেটের পেপার 1-এর ওপরে বই আছে, যেখানে এমসিকিউ আছে, সেই টপিক সম্পর্কে ছোট 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 করে কনসেপ্ট ক্লিয়ার করা থাকে। যেমন আমি তোমাকে এখানে নামই করতে পারি, আমি কোনো কিছু প্রমোট করছি না, নাম করছি। উপকার্সের বই আছে, আরিহান্টের বই আছে, হ্যাঁ, কেভিএস মাদানের বই আছে। হ্যাঁ, এগুলো বই আছে এবং অনেকেই এই বইগুলো কিনে রাখে বাড়িতে। হ্যাঁ, কিন্তু এই বইটাতে কেভিএস মাদানের যে পেপার 1-এর বইটা যথেষ্ট ভালো বই বলে আমি মনে করি সবার মধ্যে। হ্যাঁ, এবং সেই বইটা আপ টু ডেটও করে, প্রতি বছর বছর কিছু কিছু চেঞ্জেস, কেভিএস মাদান যে স্যারের বইটা, এটাতে কিন্তু খুব ভালো করে চেঞ্জেসগুলো থাকে। কিন্তু ওনার বইটাতেই যে সব থাকে, আর সেটা পড়লেই যে তুমি কমন পেয়ে যাবে নেটের পেপার 1-এ বা সেটের পেপার 1, তা কিন্তু নয়। তার জন্য প্রত্যেকটা কনসেপ্টের ওপরে আলাদা করে নোট থাকে। বা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই যে উইকিপিডিয়া থেকে আমি অনেক সময় পড়াই, উইকিপিডিয়াতে প্রচুর ইনফরমেশন থাকে। আমি তো এক একটা ক্লাস, আমি তুমি দেখবে খেয়াল করে, যারা নেটের পেপার 1-এর ক্লাস করেছো, তোমরা প্রচুর স্টুডেন্ট এখানে আজকে আছো, তারা তুমি খেয়াল করে দেখবে যে আমি হায়ার এডুকেশনের ক্লাস বা তোমার এনভায়রনমেন্টের ক্লাস বলো, এই বিষয়গুলো প্রত্যেকটা আমি তোমাদের উইকিপিডিয়া থেকে পড়িয়েছি। উইকিপিডিয়া থেকে পড়ানোর উপকারিতাটা কি হয় জানো? ওখানে আপ টু ডেট ইনফরমেশন থাকে উইকিপিডিয়াতে। তুমি অদ্ভুতভাবে খেয়াল করে দেখবে, অনেকেই আছো যারা ক্লাস করেছো। রিম্পি আছো এখানে? রিম্পি আছো? হ্যাঁ ম্যাম, আছি। রিম্পি, এই যে নেটের পেপার 1-এর ক্লাসগুলো তুমি করেছো, ঠিক আছে, তুমি আমাকে বলো এটার কি এফেক্ট, তুমি কতটা পরীক্ষা দিতে গিয়ে দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম, অনেক উপকার পেয়েছে। কারণ হচ্ছে উইকিপিডিয়া থেকেও যেগুলো যেগুলো আপনি পড়িয়েছেন, সেগুলো হ্যাঁ, একদম কারেন্ট থাকে ওখানে। আর সেগুলো কোশ্চেন অনেক কমন পেয়েছে, বিশেষ করে আইসিডির প্রশ্নগুলো, তারপরে হচ্ছে হায়ার এডুকেশন প্রশ্নগুলো সবই কমন। আমি তো অনেক প্রশ্ন আমি দিয়েছিলাম টেলিগ্রামে, ওগুলো হ্যাঁ, সব তুমি কমন। দিয়েছিলে ওই প্রশ্নগুলো, হ্যাঁ। হ্যাঁ। এবার কি হয়েছে, উইকিপিডিয়াতে যেহেতু এটা আপ টু ডেট ইনফরমেশন থাকে, আর ওই আপ টু ডেট ইনফরমেশনটা যেহেতু আমি পড়িয়ে দিচ্ছি, এটা স্টুডেন্টসদের জন্য হেল্প করেছে, ওরা জানে ওটা, যে ভীষণভাবে ওটার হেল্প হয়েছে। সেটা কিন্তু বইয়ে সবসময় আপ টু ডেট ইনফরমেশন পাওয়া যায় না, কিন্তু আর উইকিপিডিয়াতে অনেক নেটে সময় পাওয়া নেটে যে প্রশ্নগুলো আসে, ওগুলো একদম কারেন্ট জায়গা থেকে প্রশ্নগুলো হয়, কারেন্ট জিনিসগুলো জিজ্ঞেস করে। ওই জন্য ওগুলো উইকিপিডিয়া থেকে পড়ে অনেক উপকার হয়েছে। হ্যাঁ, উপকার হয়েছে। আর প্রত্যেকটা, মানে আমাদের নেটের পেপার 1-এর ক্লাসগুলো কিন্তু দারুণ হয়েছিল, মানে অসম্ভব ভালো হয়েছিল আমাদের এই ক্লাসগুলো। হ্যাঁ ম্যাম, খুব সুন্দর হয়েছে, একদম কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে ওগুলো পড়ে। ক্লিয়ার হয়ে গেছে এত, আর এত কিছু জানতে পেরে। আমি আবারও বলি, পরীক্ষায় তুমি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেটা তো আলাদা বিষয়, কিন্তু এক একটা বিষয় যখন তোমরা জেনেছো, তোমরা আমাকে এটা বলো, শুধু তো এখানে রিম্পি নেই, বাকিরাও রয়েছে, ঠিক আছে, বলো যে কতটা আনন্দ পেয়েছি আমরা সেটা পড়ে। এত কিছু আছে, এত কিছু আমরা জানতে পারছি।
ভারতীয় সংবিধান, রিম্পি মনে পড়ছে ভারতীয় হ্যাঁ সংবিধান ম্যাম। আমাদের কোথায় সংরক্ষণ করে রাখা আছে, কার মধ্যে সংরক্ষণ করে রাখা আছে, আমি পড়িয়েছিলাম তোমাদের, মনে পড়ছে? ইতিকা বলছে হ্যাঁ হ্যাঁ ম্যাম। একদম মনে আছে। হ্যাঁ, হিলিয়াম ভরা একটা কেসের মধ্যে আমাদের ভারতীয় সংবিধান, যে পুরো ভারতীয় সংবিধান হাতে লেখা হয়েছিল, পুরো ভারতীয় সংবিধান হাতে লেখা, সেই হাতে লেখা সংবিধান, সেটা আমাদের হিলিয়াম ভরা কেসের মধ্যে আমাদের আমাদের সংসদের যেটা লাইব্রেরি সেখানে কিন্তু সুরক্ষিত করে রাখা আছে। পুরো ভারতবর্ষের একটাই, সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান, যেটা হিলিয়াম ভরা কেসে, যাতে তার পাতাগুলো না নষ্ট হয়ে যায় সেই জন্য কিন্তু এটা করা আছে। মানে দারুণ ইন্টারেস্টিং প্রত্যেকটা বিষয়, যদি আমরা এই বিষয়গুলো ভালো করে পড়ি। এটা গেল পেপার ওয়ান। পেপার ওয়ানের সিলেবাস এতক্ষণ আলোচনা করলাম, যার 10টা ইউনিট, তার মধ্যে সাব টপিক রয়েছে, আমাদের পড়তে হবে, শুধু একটা বই থেকে পড়লে হবে না, তার কারণ বিভিন্ন জায়গা থেকে, উইকিপিডিয়া থেকে, তুমি যদি ধরে 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 ক্লাসগুলো দেখো বা তুমি ক্লাসগুলো করো, তাহলে তোমরা অনেক উপকার পাবে, এইটুকু আমি আশা করছি। হ্যাঁ, আমি আমার ক্ষেত্রেও বলে দিচ্ছি, আমাদের দর্শন পরিবারে নেটের পেপার ওয়ানের ক্লাসেস রয়েছে, কালকে থেকে আবারও লাইভ ক্লাস শুরু হচ্ছে, বাট প্রচুর ইউনিটের প্রি রেকর্ডেড ভিডিও অলরেডি আমাদের নেটের পেপার ওয়ানের গ্রুপে রয়েছে। আমাদের যেটা টোটাল, এটার প্রাইস রয়েছে আমাদের এই মানে আমাদের এই মানে পেপার ওয়ানের যেটা উপর, সেটা 8,000 টাকা, সবাই জানো, আমার বলার কিছু নেই। 8,000 টাকা এটার ফিজ রয়েছে নেটের পেপার ওয়ানে। সেখানে আমি স্টুডেন্টসদের কথা ভেবে, অনেক স্টুডেন্টসরা কিছু কিছু অসুবিধা তাদের রয়েছে, তারা অ্যাট এ টাইম 8,000 টাকা পেমেন্ট করতে পারবে না, তাদের অসুবিধা রয়েছে। আমি দু রকমের পেমেন্ট মেথড ওখানে দিয়ে দেবো, সেই পেমেন্ট মেথড দিয়ে তুমি ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারো। অ্যাট এ টাইম তোমাকে 8,000 টাকা দিতে হবে না। দু ধরনের পেমেন্ট মেথড থাকবে, সেই পেমেন্ট মেথডের মাধ্যমে পার্ট পেমেন্ট করে তুমি এই ক্লাসগুলোকে নিয়ে নিতে পারো। এবং আবার একটা কথা আমি বলে দিচ্ছি, যে এই কোর্সের লাইফ টাইম ভ্যালিডিটি আছে। মানে একবার এই কোর্সটা তুমি যদি করো, তার ফার্দার তোমাকে এটার জন্য আর কোনো পেমেন্ট করতে হবে না, এই ক্লাসগুলো কিন্তু তুমি দেখতে পাবে। এইটুকু আমি তোমাকে অ্যাসিওর করছি। তোমার ইচ্ছে তো তোমার, তুমি কিভাবে পড়াশোনা করবে, আমি এইটুকু অ্যাসিওর করছি যে এই কোর্সটা করলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। কালকে যে টপিকগুলো পড়ানো হয়নি অলরেডি এখনো, আমাদের দীর্ঘ 1 বছর ধরে ক্লাস হয়েছে, যে টপিকগুলো পড়ানো হয়নি আগামী 3 মাসে সেগুলোকে কমপ্লিট করে তোমাদের পুরোপুরিভাবে সেটের জন্য প্রিপেয়ার করে দেওয়া হবে। আর সেক্ষেত্রে এটাই বলবো যে নেটের পেপার ওয়ানে সারাদিনের মধ্যে যে 2-3 ঘন্টা তুমি সময়টাকে বরাদ্দ করবে নেটে পেপার ওয়ান পড়ার জন্য, আমি তোমাদের এইটুকু বলবো যে তোমরা যদি ক্লাস রেকর্ডিং শোনার কাজে সেটাকে তুমি ব্যবহার করো, হ্যাঁ, তোমরা অনেকটা হেল্প পাবে। ঠিক আছে? বারবার করে যদি তুমি একটাই, তুমি যদি এটা ধরে নাও যে 1 সপ্তাহের মধ্যে আমি হায়ার এডুকেশন, হ্যাঁ হ্যাঁ সব পাবে। যারা যাদের পেমেন্ট কমপ্লিট আছে সুইটি, যাদের পেমেন্ট কমপ্লিট আছে তারা সমস্ত ক্লাস এখনো পাবে, যা হচ্ছে সে সব পাবে। যেমন এসএলএসটি স্টুডেন্টসরা 12 মাসে 12টা পেমেন্ট করেছে, ঠিক আছে, আগের স্টুডেন্টরা, ঠিক আছে, করেছে, কিন্তু এখনো যে ক্লাস হচ্ছে তারাও সেটা পাচ্ছে। ঠিক আছে, সুতরাং সেটা নিয়ে কোনো চাপ নেই, আমি বলেছি, মানে লাইফ টাইম ভ্যালিডিটি সমস্ত ইয়ে থাকবে, মানে থাকবে। ঠিক আছে, তাতে যদি এখনো 2 বছর ধরে ক্লাস চলে, তারও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যেটা আমি বলেছি তার বাইরে কখনোই নয়। যাই হোক, এটা গেল নেটের পেপার ওয়ানের কথা, নেট এবং সেটের পেপার ওয়ান একই। এইবার আমি যদি পেপার টু এর ক্ষেত্রে আসি, তোমরা একটা মহা সমুদ্রে এসে পড়ে যাবে। ঠিক আছে, একে বলা হয় মহাসমুদ্র। দাঁড়াও, আমি তোমাদের একটু নেটের পেপার টু এর যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটা আমি তোমাদের একটু শেয়ার করি। ঠিক আছে, আমি আজকে বই নিয়েও তোমাদের আলোচনা করে দেবো, কোনো চিন্তা নেই যে কি বই পড়বে। অনেকের তো এটা সন্দেহ থাকে, কি বই পড়বে। দেখো, দেখতে পাচ্ছ নাকি? দাঁড়াও, হ্যাঁ, বলো দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ বা নাতে একটু বলো তো, পেপার টু এর সিলেবাসটা দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখা ম্যাম যাচ্ছে। দেখতে হ্যাঁ, আচ্ছা। এইবার দেখো, পেপার টু এর সিলেবাসে এসে ঢুকলে পেপার ওয়ান কিন্তু মোস্ট ভাইটাল, এটাকে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। এটাকে কিন্তু ইয়ে কখনো করো না, পেপার ওয়ান খুব ভাইটাল। পেপার ওয়ানে যদি তুমি কোনোভাবে বেশি নাম্বার তুলে রাখতে পারো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পেপার টুতে একটু ইয়েতে থাকবে। দাঁড়াও, আমি একটু সিলেবাসটা আর ইউ আর শেয়ারিং স্ক্রিন হচ্ছে না। Stop sharing। আচ্ছা, এবার হবে। আচ্ছা,
এইবার দেখো নেটের পেপার 2 এর সিলেবাস টোটাল 10টা ইউনিট, 10টা করে প্রশ্ন, 100টা প্রশ্ন, 200 নাম্বার। এইবার নেটের পেপার 2, টোটাল ইউনিট 1। আবারও বলছি, কালকেই গিয়ে প্রিন্ট আউট করে নিয়ে আসবে, তোমাদের প্রথম কাজ। আমার কথা অনুযায়ী চলো, তোমরা কখনো অসুবিধেই পড়বে না। নেটের পেপার 2, ইউনিট 1, ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি, এপিস্টেমোলজি অ্যান্ড মেটাফিজিক্স, এটা হচ্ছে তোমার ইউনিট 1, মানে টোটাল ইন্ডিয়ান ফিলোসফি। টোটাল ইন্ডিয়ান ফিলোসফি মানে কি? টোটাল ইন্ডিয়ান ফিলোসফি মানে হচ্ছে ভেদিক অ্যান্ড উপনিষদিক কনসেপ্ট, চারবাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা, বেদান্ত এবং বেদান্ত দর্শনের মধ্যে যত বৈদান্তিক যারা ফিলোসফাররা রয়েছেন, দার্শনিকরা রয়েছেন, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, দ্বৈত, দ্বৈতাদ্বৈত, শুদ্ধাদ্বৈত, অর্থাৎ শঙ্করাচার্য, মাধবাচার্য, নিম্বাকাচার্য, মধ্বাচার্য, বল্লভাচার্য, সবার যে দর্শন, সেটা কিন্তু এখানে পড়তে হয়। কথাটা এক লাইনে 1 মিনিটে বা 30 সেকেন্ডে আমি বলে দিলাম, সিলেবাসটা এতটা সহজও নয়, প্রচুর পড়তে হয় ভেতরে। তোমাদের প্রথম কাজ হচ্ছে এই যে বেদিক অ্যান্ড উপনিষদিক ওয়ার্ল্ড ভিউ যেটা আছে, তার মধ্যে তোমাদের কি কি কনসেপ্ট আছে, এইটা তোমাকে আগে সিলেবাস দেখে ধরে ধরে বুঝতে হবে। এর মধ্যে ঋত রয়েছে, এর মধ্যে ঋণ রয়েছে, এর মধ্যে যজ্ঞের কনসেপ্ট রয়েছে, উপনিষদের আত্মা এবং ব্রহ্মের কনসেপ্ট রয়েছে, সমস্তটা এর মধ্যে ইনক্লুডেড। তোমাকে সিলেবাস ধরে ধরে পড়তে হবে। তোমাকে বুঝতে হবে চারবাকের মধ্যে কি কি আছে, জৈনের মধ্যে আমাকে কি কি পড়তে হবে, সাতবাদ পড়তে হবে, নয়বাদ পড়তে হবে, থিওরি অফ নলেজ পড়তে হবে, সবটা পড়তে হবে। বুদ্ধিজমে কি কি পড়তে হবে, ন্যায়ে কি কি পড়তে হবে, এই সমস্ত বিষয়টা ধরে ইউনিট 1 হচ্ছে তোমার ইন্ডিয়ান ফিলোসফি। এই ক্ষেত্রে কথা বলতে গিয়ে প্রথমেই যে বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এটা, যে বাংলা বই পড়ে এটাতে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। আবারও বলছি, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আমি যে কথাটা বলছি। হ্যাঁ, বাংলা বাংলা মিডিয়ামের স্টুডেন্টস তো একদম ভয় পাবে না এই কথাটা শুনে। হ্যাঁ, তার দায়িত্ব আমি নিচ্ছি। বাংলা বই পড়ে নেট কোয়ালিফাই করা যায় না, বাংলা বই পড়ে সেট কোয়ালিফাই করা যায় না। তার জন্য ইংরেজি বই একটু পড়তে হয়। আর তোমরা যারা মনে করছো যে কিভাবে আমি পড়বো, তার দায়িত্ব আমার। ঠিক আছে, 1 মাস বাদে যখন তুমি ক্লাস করে বেরোবে বা 2 মাস বাদে যখন তুমি বলবে, তখন তুমি আমাকে বলবে যে ম্যাম আমার অনেক সহজ লাগছে, ইংরাজি বই অপেক্ষাকৃত খুব সহজ। এবং সেক্ষেত্রে আমি এই টোটাল ইউনিট 1 এর জন্য একটাই বই ফলো করি, এবং সেই বইটা হচ্ছে এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি বাই সিডি শর্মা বা চন্দ্রধর শর্মার যে বইটা আছে। টোটাল এই ইউনিটটা আমি এই বইকে কভার করে পড়াই। আর নেটে বা সেটে ইউনিট 1 থেকে যে প্রশ্ন হয়, সেটা এই বই থেকে কভার করেই হয়। এছাড়াও আরো অনেক বই আছে। হ্যাঁ, দত্ত চ্যাটার্জির বই আছে বা বই আছে, কিন্তু বেসিক্যালি এতদিন অবধি দেখেছি যে সিডি শর্মার বইকে ধরে ধরে নেটের পেপার 2 এর যে ইউনিট 1, সেটাকে প্রশ্ন করে কভার করা হয়। আমার একটা বড় দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি থাকে স্টুডেন্টসদের কাছে, সেটা হচ্ছে সিডি শর্মা ধরে 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 তোমাদের কাছে কভার করা। এর জন্য প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। হ্যাঁ, সেটার ক্লাস অলরেডি আমাদের দর্শন পরিবারের যে কমপ্লিট কোর্সটা আছে সেখানে ইনক্লুড করা আছে। ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফির সমস্ত টপিক টপিক ধরে ধরে ক্লাসেস দেওয়া আছে। বেদ উপনিষদের উপরে 10টা ক্লাস, চারবাকের উপরে 5-6টা ক্লাস, জৈনিজমের উপরে 9টা ক্লাস, বুদ্ধিজমের উপরে 10-11টা ক্লাস, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, সমস্ত টপিক ধরে ধরে সিডি শর্মা। কেউ, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করবো যে সিডি শর্মার বইটা সবাই কিনে নাও। সিডি শর্মার বইটার দাম খুব একটা বেশি নয়, সিডি শর্মা কিনে নাও, ক্লাস রেকর্ডিং খুলে নাও, হাতের সামনে বই থাকুক, টিচার তোমাকে পড়াচ্ছেন, তাহলে তোমার কিন্তু একটা চান্সেই কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা গেল ইউনিট 1। যে ইউনিট 1-এ আমি বইয়ের নামও তোমাকে বলে দিলাম, সিডি শর্মা, তোমার এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি। এইবার আসছি ইউনিট 2-তে। ইউনিট 2 হচ্ছে তোমার টোটালি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন, এনশিয়েন্ট, মেডিভেল অ্যান্ড মডার্ন ফিলোসফি। বলতে এত সহজ মনে হলো, কিন্তু এর বিশাল আকৃতি, বিশাল 2000 বছরের হচ্ছে তোমার ফিলোসফি এখানে পড়তে হয়, 2000 ইয়ার্স। থেলস থেকে শুরু করে একদম তোমার হেগেল অবধি,
যে দর্শন রয়েছে, মডার্ন ফিলোসফি যে দর্শন রয়েছে, সেই সমস্তটা কিন্তু আমাদের এই পোর্শনে কভার করা হয়। প্রি সক্রেটিক ফিলোসফার তিনটে ভাগ আছে, একটা হচ্ছে গ্রিক ফিলোসফি, একটা হচ্ছে মেডিয়েভাল ফিলোসফি, এবং আর একটা হচ্ছে মডার্ন ফিলোসফি। এই টোটালটা প্রি সক্রেটিক ফিলোসফি, সোফিস্ট ফিলোসফার সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই পোর্শনটা হচ্ছে তোমার গেল হচ্ছে এনশিয়েন্ট ফিলোসফির মধ্যে, এনশিয়েন্ট গ্রিক ফিলোসফির মধ্যে। এই পোর্শনটা গেল মেডিয়েভাল ফিলোসফির মধ্যে। আর বাকি পোর্শন মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, ডেকার্টস দিয়ে শুরু হচ্ছে, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম, কান্ট আর হেগেল, এটা দিয়ে শেষ। ঠিক আছে, এটা দিয়ে শেষ। এটা গেল টোটাল ওয়েস্টার্ন ফিলোসফি, এনশিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন। এই পুরো বিষয়টা আমি যে বই কভার করে পড়াই, আমি তোমাদেরকে সেই বইটাও কিনে নিতে বলবো। এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বাই ওয়াইমেসি। ওয়াইমেসির যে বইটা আছে, সেই টোটাল বইটা ধরে ধরে, পাতার পর পাতা ধরে এই বিষয়ের উপরে ক্লাস নেওয়া হয়। তার কারণ, আমি খুব ওপেন ফোরামে আমি বলছি, বেশিরভাগ প্রশ্ন ওয়েস্টার্ন ফিলোসফি ওয়াইমেসির বইকে কভার করেই হয়। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হয়তো হতে পারে ভবিষ্যতে আর ওয়াইমেসি থেকে হলো না, সে তো আলাদা বিষয়। কিন্তু যা প্রশ্ন হয়, সমস্ত সবসময় বেশিরভাগ ক্ষেত্রে টিচার্সরা ওয়াইমেসি ফলো করেই এটা পড়ান। তার জন্য আমার ব্যক্তিগত মনে হয়েছে, আমি যদি তোমাকে ধরে ধরে ওয়াইমেসি পড়িয়ে দিই, তাহলে তো তুমি লাইন তুলে তুলে এখান থেকে প্রশ্ন পাবে। এইবার তোমাদেরকেই আমি আসি। আচ্ছা, আমাকে এটা বলো যে যারা আমার পুরনো স্টুডেন্ট আছো, তাদের কাছে আমি আসি, তারা আমাকে বলো তো, যে সিডি শর্মার বই থেকে ইন্ডিয়ান ফিলোসফি পড়ে এবং ওয়াইমেসির বই থেকে ওয়েস্টার্ন ফিলোসফি টোটালটা কভার করে, তোমরা বলো তো যে কোশ্চেন কমন কতটা পাওয়া যায়, বলো। তোমাদেরকেই জিজ্ঞাসা করছি, কারণ সবটা আমি বললে তো হবে না, তোমাদেরকেও তো বলতে হবে। আমি তো ভুলও বলতে পারি তোমাকে। বলো, পাওয়া যায় কি প্রশ্ন কমন? আর কতটা প্রশ্ন কমন পাওয়া যায়, কে বলবে? কোথায় সবাই? বলো বলো বলো। এই সুইটি আছো? যা, কোথায় গেল সবাই? আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, আছি। আচ্ছা বলো সুইটি, কতটা প্রশ্ন কমন পাওয়া যায়? হ্যাঁ ম্যাম, ওখান থেকেই আসে। টোটালটাই ওখান থেকে আসে, টোটালটাই ওখান থেকে আসে। নেটের পেপার টুতে ইউনিট ওয়ান আর, সরি, নেটের পেপার টুতে ইউনিট ওয়ান শুধু হচ্ছে সিডি শর্মা, আর ইউনিট টু তো হচ্ছে তোমার ওয়াইমেসি। তুমি যদি কভার করে যাও, তোমার আর কিছু লাগবে না। আর হিউজ প্রশ্ন ইন্ডিয়ান ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি থেকেই কিন্তু নেটের পেপার টুতে কিন্তু তোমার হয়। সুতরাং এটাকে অস্বীকার করার কোনো জায়গা কিন্তু নেই। তাহলে নেটের পেপার টু, ওয়াইমেসি হলো। এইবার আমি নেটের পেপার থ্রি এর ক্ষেত্রে আসি। নেটের পেপার থ্রিটা মোটামুটি ভাবে পেপার ওয়ানের ইন্ডিয়ান ফিলোসফিটা অনেকাংশে কভার করে, যদিও তার মধ্যে কিছু কিছু নতুন টপিক কিন্তু রয়েছে। হ্যাঁ, যেমন কনসেপ্টটা পুরুষার্থ, শ্রেয়, শ্রেয় অ্যান্ড প্রেয়র ধারণা, সেটা তো আমার ইন্ডিয়ান ফিলোসফিতেই রয়েছে। বর্ণাশ্রম ধর্ম, সাধারণ ধর্ম, ধর্ম কাকে বলে, পুরুষার্থ কাকে বলে, ঋণ কাকে বলে, যজ্ঞ কাকে বলে, কর্মযোগ কাকে বলে, ভগবদ্গীতার স্থিতপ্রজ্ঞের কনসেপ্ট কি, স্বধর্ম কি, লোকসংগ্রহ কি, কনসেপ্ট যত তোমার ক্লিয়ার থাকবে। মীমাংসা দর্শনে যাকে অপূর্ব বলা হয়, ন্যায় দর্শনে তাকেই অদৃষ্ট বলা হয়, সমস্ত থিওরি এগুলো। ইউনিট থ্রি যেটা ইন্ডিয়ান এথিক্স আছে বেসিক্যালি, ওটা ইউনিট ওয়ান, অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি যদি ভালো করে কভার করো, তাহলে ইন্ডিয়ান এথিক্সটা অনেকাংশেই কিন্তু তোমার কভার হয়ে যায়। এই যে চারবাকদের হেরোনিজম বলো বা বাকি সমস্ত কিছু, হ্যাঁ, টোটাল ইন্ডিয়ান ফিলোসফিটা ভালো করে পড়তে হবে। সুতরাং এই বইটার জন্য, মানে এই টপিকটার জন্য আমি দুটো বই সাজেস্ট করব, দুটো না, একটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি। তার সাথে সাথে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহাতে অল্প করে লাস্টের দিকে এটা দেওয়া আছে, এই টপিকগুলো। আর যেগুলো যেগুলো এক্সট্রা আছে, আমি সেটা এক্সট্রা জায়গা থেকে পড়িয়ে দেবো। সবটাই যে বইয়ে কভার করে যাচ্ছে, বইয়ে কভার করছে, কিন্তু যদি কোনো কিছু বাদ থেকে থাকে, সেটা আলাদা করে এখান থেকে পড়িয়ে দেবো। ইন্ডিয়ান এথিক্স যেটা ইউনিট থ্রি। এবার ইউনিট ফোর। ইউনিট ফোর হচ্ছে টোটাল ওয়েস্টার্ন এথিক্স। হ্যাঁ, কতগুলো টপিক আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই যে আটটা টপিক দেখছো, টোটাল যা কিছু আছে
সবটা কভার করে হচ্ছে মোটামুটি ভাবে এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। এই যে বইটা আছে, টোটাল কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, এবং আমি স্টুডেন্টসদের এই ইউনিট 4 থেকে আমি কিন্তু শুধুমাত্রই এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা এই বইটা ভালো করে পড়াই। কারণ এই বইতে এত সোজাভাবে যে কোনো বাংলা মিডিয়ামের যে কোনো স্টুডেন্ট যারা কিছুই ইংরেজি মোটামুটি সেভাবে জানে না, হালকা হালকা জানে, তারাও এই বই পড়ে তারা কভার করে ফেলতে পারবে। এবং এখানে যেভাবে প্রত্যেকটা বিষয় আলোচনা রয়েছে, আর কোনো বই নেই যেখানে এই বিষয়গুলো আলোচনা রয়েছে। সো ইউনিট 4 ওয়েস্টার্ন এথিক্স আমি টোটালটা কভার করি। এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা থেকে এই টোটাল ইউনিটটা কিন্তু কভার হয়ে যায়। এই যে সাবজেক্টিভিজম, কালচারাল রিলেটিভিজম, সুপার ন্যাচারালিজম, এথিক্যাল রিয়ালিজম, ইন্টুইশনিজম কাকে বলে, কার্নস মরাল থিওরির উপর তো অসম্ভব ভালো ক্লাস নেওয়া আছে এটার উপরে। দারুণ দারুণ ভাবে লেখা আছে ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। তো অসাধারণ বই। আমি তোমাদেরকে বলবো, তুমি আমার কাছে পড়ো বা না পড়ো কিচ্ছু যায় আসে না, এই বইটা সবাই তোমরা কিনে রাখো। এই বইটা যদি তোমরা খুঁটিয়ে 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 পড়ো, হ্যাঁ, তাহলে তোমাদের খুব হেল্পফুল হবে আপকামিং নেট সেট এক্সামের জন্য। সো ইউনিট 4 ওয়েস্টার্ন এথিক্সের জন্য আমি সাজেস্ট করছি ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। ইউনিট 4। ইউনিট 5, ওফ, ইউনিট 5 কতগুলো টপিক রয়েছে? ইউনিট 5 রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, সমকালীন ভারতীয় দর্শন। অর্থাৎ ওই বেদান্ত দর্শন অব্দি পড়লে, ইন্ডিয়ান ফিলোসফি পড়লেই তোমার হবে না। এরপরে তোমাদের আছে বিবেকানন্দ, যারা সমকালীন ফিলোসফার, 100-200 বছর আগে জন্মেছেন, সমকালীন ভারতীয় দার্শনিক, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ইকবাল, টেগোর, কেসি ভট্টাচার্য, রাধাকৃষ্ণন, জে কৃষ্ণমূর্তি, গান্ধী, ডিডি উপাধ্যায়, নারায়ণ গুরু, তিরুভাল্লুর, জ্যোতিবা ফুলে, এম এন রয়, মৌলানা আজাদ, প্রত্যেকটা দার্শনিকের ওপরে ইন্ডিভিজুয়াল ক্লাসেস নেওয়া হয়েছে। প্রচুর ক্লাস অলরেডি রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে নেওয়া রয়েছে। যেগুলো নেওয়া নেই সেগুলো এবার আমরা পড়ে ফেলবো, যেটুকু অল্প অংশ, 90% কভার করা আছে বই পড়ে। এবার এখানে এই টপিকগুলো কোথা থেকে কভার করা আছে, আমি কোথায় পড়িয়েছি, টিচাররা কোথা থেকে প্রশ্ন করেন, তোমরা একটু বলে দাও তো, যারা আমার কাছে পড়েছো, কোন বই থেকে প্রশ্ন বিকে হয়? লালের বই থেকে। বিকে লাল। এক্স্যাক্টলি, বসন্ত কুমার লাল বা বিকে লালের বই থেকে প্রশ্ন হয় কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ওপর। খুব কষ্ট করে এই বইটাকে আমি অনেকটা অংশে পড়িয়ে ফেলেছি, আর একটু অংশ বাকি আছে, একটু অংশ সেটাও পড়িয়ে ফেলবো। দুটো বই থেকে আমি বেসিক্যালি পড়াই, একটা হচ্ছে বিকে লালের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, আর আরেকটা হচ্ছে এ ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই, কে জানো, ওপি ওপি গৌর। গৌবা, হ্যাঁ। ওপি গৌবা, সেটা কভার করা হয়। তার কারণ হচ্ছে তোমার কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির বইটাই সব টপিক নেই, বিকে লালের বইটাই সব টপিক নেই। ও কিন্তু টিচাররা প্রশ্ন করেন, মানে এই সাপোজ ধরো বিবেকানন্দের ওপরে, শ্রী অরবিন্দের ওপরে, ইকবালের ওপরে, টেগরের ওপরে, কেসি ভট্টাচার্যের ওপরে, রাধাকৃষ্ণনের ওপরে যা প্রশ্ন হয়, গান্ধীর ওপরে যা প্রশ্ন হয়, এগুলো সবই বিকে লালের বই থেকেই হয়, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। আমি তোমাদের আজকের ক্লাসে এটা বোঝাতে চাইছি যে পড়তে কিভাবে হয়, তোমরা এটা জানো। হ্যাঁ, ভুল পথে মিসগাইডেড হয়েও না। হ্যাঁ, তো এই 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 বিকেলালের বইটা যদি তোমার ভালো করে পড়া থাকে, এই টপিকগুলো কভার করতে তোমার অসুবিধা হবে না। এছাড়াও আমি স্টুডেন্টসদের ডিডি উপাধ্যায়, নারায়ণ গুরু, তিরুভাল্লুর, জ্যোতিবা ফুলে, মানবেন্দ্রনাথ রয়, মৌলানা আজাদের প্রত্যেকটা টপিক আমি আইদার তোমার ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে পড়িয়েছি, না হলে কোনোটা আমি উইকিপিডিয়া থেকেও সেখানে পড়েছি। উইকিপিডিয়ায় সব ইনফরমেশন থাকে। হ্যাঁ, এটাও আমি তোমাদের একটা ট্রিক্স বলে রাখলাম, নতুন নতুন টপিক নেটের পেপার 1 বা নেটের পেপার 2, উইকিপিডিয়াতে প্রচুর ইনফরমেশন থাকে, সেখান থেকে পাওয়া যায়। হ্যাঁ, একটা জিনিস যে নিজে নিজে পড়লে যেটা হয় না, একজন টিচার যদি দায়িত্ব নিয়ে সেটাকে পড়িয়ে দেন বা বুঝিয়ে দেন তাহলে সুবিধা হয়। যাই হোক, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি একটা বড় সিলেবাস কভার করছে হচ্ছে বিকেলাল, এবং ওপি গৌবার ইন্ডিয়ান পলিটিক্যাল থট এটা কভার করছে। এরপরে তো যেটা সবচেয়ে প্রবলেম্যাটিক এরিয়া আসে, তোমাদের সবার জন্য কঠিন মনে হয়, সেটা হচ্ছে রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফি বা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি। অর্থাৎ ওই ইউনিট 2-তে তুমি এনশিয়ান গ্রিক ফিলোসফি থেকে ইমানুয়েল কান্ট অব্দি পড়ে ফেললে, হেগেল অব্দি পড়ে ফেললে। আফটার হেগেল পরবর্তী যারা দার্শনিক রয়েছেন, তারা কোথা থেকে এলেন, তাদের দর্শন, 100 বছর আগে যারা জন্মেছেন, 150 বছর আগে যারা জন্মেছেন, তাদের বক্তব্য সবটা রিসেন্ট ওয়েস্টার্ন ফিলোসফিতে পড়ানো হয়, যার মধ্যে
মধ্যে অ্যানালিটিক ফিলোসফি, কন্টিনেন্টাল ফিলোসফি, উইটগেনস্টাইন, গিলবার্ট রাইল, প্রচুর দার্শনিক এখানে রয়েছেন। সত্যি সত্যি সবটা পড়া এখানে পসিবল হয় না। এই জায়গাটা স্টুডেন্টদের কাছে বেশ কঠিন বলে মনে হয়, অন্য ধরনের প্রশ্ন আসে বলে মনে হয়। আমি এখানে বলবো তোমাদের মেন ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা, এবং তুমি যদি সিলেবাসটাও পড়ো, হ্যাঁ, তাহলেও তোমার সুবিধা হবে। যেমন আমি বলছি কিয়েরকেগার্ড, কিয়েরকেগার্ড, হ্যাঁ, কে ট্রুথকে সাবজেক্টিভ বলেছেন। হ্যাঁ, তুমি যদি সিলেবাসটা ভালো করে দেখো তাহলেই কিন্তু এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে যে কে ট্রুথকে সাবজেক্টিভ বলেছেন, কিয়েরকেগার্ড বলেছেন ট্রুথকে সাবজেক্টিভ বলেছেন। কে ব্যাটফেথের কথা বলেছেন, হ্যাঁ, তুমি সিলেবাস দেখলেই পাবে যে সার্চে কিন্তু তোমার ব্যাটফেথের কথা বলেছেন। মার্লো পন্টি কি বলেছেন, তুমি সিলেবাস পড়লে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তুমি। ঠিক আছে, সবটাই তুমি পারবে, সবটাই তুমি কভার করতে পারবে অ্যাট এ টাইম তা কিন্তু নয়, কিন্তু যে ইউনিটটাকে তুমি ফোকাস করবে সেই ইউনিট থেকে সবটা জানলে পরে তোমার কিন্তু উত্তর করতে কোনো অসুবিধে হবে না। এইবারে প্রচুর স্টুডেন্ট জুন মাসের নেট কোয়ালিফাই করেছে, ইনক্লুডিং তার মধ্যে 2 মাস বা 3 মাসের প্রিপারেশন নিয়ে সুচন্দ্রাও এবারে কিন্তু নেটটা কোয়ালিফাই করে গেছে, জুন মাসের যে নেটটা। সুতরাং তোমরাও পারবে, সবটা তুমি পড়তে পারবে তা নয়, সেটা মাথাতেই রাখবে না, এত বড় হিউজ একটা ভাস্ট সিলেবাস নাই পারতে পারো, কিন্তু যেটা আমরা পড়বো সেটা কমপ্লিট ভাবে পড়বো। এই পোর্শনটাও আমি এবার তোমাদের ভালো করে একটু পড়িয়ে দেবো। এটা গেল। এটার বই আমি তোমাকে ইমিডিয়েটলি সাজেস্ট করছি না, আমি বই আমার কাছে আছে। হ্যাঁ, এনপি তিওয়ারির বইটা আছে, কিন্তু আমার বইটা খুব যথার্থ অর্থে ঠিক বলে মনে হয়নি। যখন তোমরা ক্লাস করবে তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে কোথা থেকে এই বিষয়গুলো আমি তোমাদের পড়াবো, ঠিক আছে, বলে দেবো। এনপি তিওয়ারির বইটা আমার আছে, কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি, কিন্তু আমার না খুব এই বইগুলোর মতো আমার এত সুইটেবল বই মনে হচ্ছে না এই বইটা, কি জানি কেন। যাই হোক, এনপি তিওয়ারির আর একটা নতুন বইও বেরিয়েছে। হ্যাঁ, কিসের ওপরে জান, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফির ওপরে যত সম্ভব, কিন্তু তোমাদের কোনো প্রয়োজনীয়তাই নেই কারণ বিকেলালের বইটা তোমাদের রয়েছে, সুতরাং প্রয়োজন নেই। ইউনিট 7, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ান, এই পোর্শনটাও তোমরা কভার করবে। ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা থেকে মোটামুটি ভাবে এটা কভার করবে, আর বাকি যেগুলো আছে হ্যাঁ মোটামুটি কভার করে যাবে। ইন্ডিয়া সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ইন্ডিয়ানটাও ওপি গৌবা ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে কভার করছে, এটা দেখে নেবে। আর যেটুকু দু একটা জিনিস এক্সট্রা এখানে আছে সেটা আমি তোমাদের করিয়ে দেবো, আলাদা জায়গা থেকে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ব্যাস, মাস পোর্শনটা কিন্তু ওপি গৌবা কভার করছে। এইবার বলো এই পোর্শনটার ক্লাস কত সুন্দর করে হয়েছিল। সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন, প্লে মানে সমাজ এবং রাষ্ট্র দর্শন, পাশ্চাত্য রাষ্ট্র দর্শন। হ্যাঁ, সেটা কিন্তু তোমাদের সমাজ রাষ্ট্র দর্শন এসএলএসটি সিলেবাসের সাথে কিন্তু এটার একদম মিল নেই। হ্যাঁ, যেমন প্লেটোর দর্শন, হ্যাঁ, প্লেটোর রাষ্ট্র দর্শন কি, হবস লক রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কি, ইজায়া বার্লিনের কনসেপশন অফ লিবার্টি কি, হ্যাঁ, বার্টন উইলিয়ামের আইডিয়া অফ ইকুয়ালিটি কি, এগুলো সবই হচ্ছে সমাজ এবং রাষ্ট্র দর্শনের মধ্যে ইনক্লুডেড। এই পোর্শনটা টোটালি কভার করছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবার, টোটাল যে বইটা আছে খুব সুন্দরভাবে সোশ্যাল এবং পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন পোর্শনটাকে কভার করছে ইউনিট 8। তার মানে ইউনিট 8টাও কিন্তু তোমার কভার করছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা। আবারও বলছি বইগুলোর দাম খুব বেশি না, সমস্ত বই মিলে হয়তো তোমার 2000 টাকা লাগতে পারে, তার বেশি তো জীবনেও লাগবে না। ইউনিট 8 এটা কভার করছে, ঠিক আছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি ওয়েস্টার্ন। এরপরে লজিক, লজিক যেটুকু আছে, হ্যাঁ, কপির বই, এর বাইরে কিছু নেই। ট্রুথ, ভ্যালিডিটি, কনোটেশন, ডিনোটেশন, প্রপোজিশন কাকে বলে, ক্যাটেগরিক্যাল সিলোজিজম, স্কোয়ার অফ অপোজিশন, ট্রুথ ফাংশন, প্রপোজিশনাল ফাংশন, যা আছে এটা ইয়ের কপির বই ফলো করে হয়, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, কপির বইটা পড়লেই মোটামুটি ভাবে মোটামুটি কভার করে যাবে। এর বাইরে এগুলো তো খুব বেশি পরিমাণে আসে না, অ্যাক্সিওমেটিক সিস্টেম এগুলো আসে না, বাট বাকি সমস্ত কিছু কপির বইতে কভার করবে। আর হচ্ছে সিম্বলিক লজিক টজিক আমি তোমাদের সব দেখিয়ে দেবো কপি এই লজিকের জায়গাটা। আর লাস্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিলোসফি, ঠিক আছে, লাস্ট ইউনিট 10 নাম্বার। এত আলোচনা করতে করতে লাস্টে এসে পৌঁছালাম অ্যাপ্লাইড ফিলোসফি। আমি যা পড়িয়েছি অ্যাপ্লাইড ফিলোসফিতে তোমরা আমার ক্লাস করেছো, তোমরা জানো। অনেক ক্ষেত্রে উইকিপিডিয়া ফলো করেছি, অনেক ক্ষেত্রে বই ফলো করেছি, কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন কমন পাওয়া যাচ্ছে, এটাও একটা বড় বিষয়। ঠিক আছে, অনেকটা অংশ কভার করে ফেলেছি, অল্প স্বল্প দুই একটা জিনিস বাকি আছে যেগুলো হয়তো কোনো বইতে নেই সেই পোর্শনগুলো। হ্যাঁ, তবুও হ্যাঁ, আমরা মেডিকেল এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স, হ্যাঁ, এই সব কিছু কিন্তু আমরা পড়ে ফেলেছি, অনেকটা অংশ পড়ে ফেলেছি। সেগুলো আমি পরে বলে দেবো যে অ্যাপ্লাইড ফিলোসফি কোন বই থেকে পড়তে হবে। বোঝা গেল?
এই হলো টোটাল 10টা ইউনিট। আমি প্রথমেই যদি আমি বলি যে এই 10টা ইউনিটের জন্য তোমাকে কতগুলো বই কিনতে হচ্ছে, তাহলে 10টা ইউনিটের জন্য তোমাকে বই আমি বই পড়াই, আমি নোট দিই না। আবারও একটা কথা, আমি খুব পরিষ্কার করে স্টুডেন্টসদের বলছি, আমি বই পড়াই, আমি নোট দিই না। আমি নোট পড়াই না কখনো। আমি কি কি বই কিনতে হচ্ছে তোমার কাছে? এ ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি বাই সিডি শর্মা। 2 নম্বর যে বইটা কিনতে হচ্ছে, এ ক্রিটিক্যাল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি বাই ওয়াই মেসি। 3 নম্বর যে বইটা তোমাকে কিনতে হচ্ছে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বাই বিকে লাল, বসন্ত কুমার লাল। অ্যামাজনে সমস্ত বই অ্যাভেলেবেল আছে, এটা 3 নম্বর। 4 নম্বর কিনতে হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এটা 4 নম্বর কিনতে হচ্ছে। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট বাই ওপি গৌবা, এটা 5 নম্বর বই কিনতে হচ্ছে। আর কি বাদ গেল বই? কোনো কিছু বাদ গেল? ম্যানুয়াল অফ এথিক্স, হ্যাঁ, যদুনাথ সিনহা। ম্যানুয়াল অফ এথিক্স। এই ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, এটা কিনতে হচ্ছে। ঠিক আছে, আপাতত এই 6টা বই কিনে নাও। কোনোদিন পরবর্তীকালে একটা বই হয়তো এক্সট্রা অ্যাড হতে পারে, সেটা কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফির জন্য। আমার যে বইটা একদম সুইটেবল বলে মনে হয় আমি তাকে সাজেস্ট করব। যদিও এনপি তিওয়ারির বইতে অনেক অংশ কভার করা আছে, যদিও কিছু কিছু জায়গায় মনে হয়েছে আমার ঠিক নেই বইটা, আমার মনে হয়েছে আমি পড়িয়ে স্যাটিসফাইড হইনি এই বইগুলো পড়িয়ে যত স্যাটিসফাইড আমি হয়েছি। যাই হোক, এই গেল তোমার 6টা 7টা বই এবং তোমার 10টা। কপির বইটা নিয়ে নেবে। যারা কলেজ স্ট্রিটের আশেপাশে থাকো তারা কলেজ স্ট্রিট থেকে পুরোনো কপির বইটাও নিয়ে নিতে পারো। ঠিক আছে, কপির বইটা লজিকের জন্য সর্বশ্রেষ্ঠ বই, তোমরা এটা জানো। কপি থেকেই মোটামুটি টিচাররা প্রশ্ন করেন। হ্যাঁ, এই গেল 7টা মতো বই, এটা তোমরা কিনে রাখবে। আর এই বইটা থেকে থরলি লাইন ধরে ধরে আমি প্রত্যেকটা বিষয়ের ক্লাস নিয়েছি। রেকর্ডিং অলরেডি আপলোডেড আছে অনেকগুলো ইউনিটের। ঠিক আছে, কারণ 2 মাসে তো আমি সিলেবাস কমপ্লিট করতে পারবো না। ঠিক আছে, আর বাকি যে পোর্শনগুলো রয়েছে আগামী 3 মাসের মধ্যে একটা কমপ্লিট করে দেওয়ার প্রচেষ্টা আমার থাকবে। তার কারণ প্রচুর স্টুডেন্ট যেহেতু এসএলএসটির জন্য ভালো করে প্রিপারেশন নিয়েছে, তাদের একটা ইন্টেনশন বা ইচ্ছাই হচ্ছে এটা, যে এবার আমরা সেটটাকে টার্গেট করব, আমি এবার নেটটাকে টার্গেট করব। এবার এই টার্গেট করার জন্য পেপার 1 10টা ইউনিট, পেপার 2 10টা ইউনিট, প্রতিদিন 8 থেকে 10 ঘন্টার জন্য যদি তুমি সময় পড়াশোনার জন্য বরাদ্দ করতে পারো, তা 3 ঘন্টা নেটের পেপার 1-এর জন্য, বাকি টাইমটা পেপার 2 এর জন্য। রেকর্ডিং শোনাটা এখানে খুব ভাইটাল। আমি কিন্তু আবারও বলছি, কেউ আমাকে বিরোধিতা করতে পারে বা বলতে পারেন যে ম্যাম ফালতু কথা বলছেন, নিজের কোর্সের জন্য বলছেন, কিন্তু না, তোমরা সেটা করে দেখো। যে রেকর্ডিং কন্টিনিউয়াসলি তুমি যদি শুনতে থাকো, তোমার মতো করে তুমি রেকর্ডিং অ্যাক্সেস করবে, সেখানে আমার কোনো প্রয়োজনীয়তা তোমার হবে না। তোমার কোর্স নেওয়া আছে, রেকর্ডিং কন্টিনিউয়াসলি শুনছো, সেটা তোমাকে বড্ড বেশি পরীক্ষার আগে এফেক্ট করবে। তুমি বুঝতে পারবে যে ওইখান থেকে তুমি প্রশ্নগুলো কমন পাচ্ছ। আর যখন পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলো কমন পাবে, তোমার থেকে আনন্দ আর কেউ বেশি পাবে না। আমিও প্রশ্ন কমন পেলে খুবই আনন্দ পাই, তোমরা যদি কোশ্চেন কমন পাও। কিন্তু এই বই থেকেই প্রশ্ন হয়, এই এই বইগুলোকে কভার করানোর আমার কাছে একটা বড় দায়িত্ব থাকে। তুমি বুঝতে পারছো, এত বড় বড় একটা করে বই আমাকে কভার করতে হচ্ছে, ধরো। হ্যাঁ, সেটা আমাকেও যতটা পরিশ্রম করতে হয়, স্টুডেন্টসরাও কিন্তু ধরো সেই ধৈর্য সহকারে ধরো কোর্সটাকে তারা করে, তারা ক্লাসগুলোকে শুনে। হ্যাঁ, শুনে তারা কিন্তু দেখে পরীক্ষার হলে গিয়ে যে কোশ্চেন কমন পাওয়া যাচ্ছে। পুরো বিষয়টা আমি আজকে তোমাদের বোঝালাম। আমি জানি না আমি কতটা বোঝাতে পারলাম, তোমাদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। নতুন স্টুডেন্টসরা সবাই আছে। হ্যাঁ, সুতরাং আচ্ছা, এই ক্ষেত্রেও আবারও বলে রাখি যে নেটের পেপার 2 এর যে কোর্সটা, সেই কোর্সটা টোটাল পেমেন্ট আছে 14,000 টাকা অ্যাট এ টাইম। বাট এটারও একটা পার্ট পেমেন্টের ব্যবস্থা আমি দর্শন পরিবারের অ্যাপে করে দেবো, যাতে অ্যাট এ টাইম স্টুডেন্টসদের এতটা পেমেন্ট না করতে হয়। তাকেও ছোট ছোট পার্ট পেমেন্টে আমি ভাগ করে দেবো। সেই পার্ট পেমেন্ট করলে তোমরা প্রিভিয়াস সমস্ত ক্লাসেসগুলোও তুমি দেখতে পাবে, তার সঙ্গে সঙ্গে লাইভ ক্লাসগুলোও তুমি জয়েন করতে পারবে। এবং লাইভ ক্লাসগুলো যেদিন হয় তারপর দিন সেটা কি করা হয়, সেইটা আমাদের দর্শন পরিবারের অ্যাপে ওই কোর্সে গিয়ে আপলোড করে দেওয়া হয়। ইউনিট ধরে ধরে তোমরা কোর্সের মধ্যে গেলেই দেখবে যে বেদ উপনিষদ, তার উপরে 5-6টা ক্লাস আছে। চারবাক দর্শন, তার উপরে 10টা বা 7টা 8টা ক্লাস আছে। এক একটা তুমি তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে রুটিন তৈরি করে নিয়ে, তুমি মনে করছো আগামী 2 সপ্তাহের মধ্যে আমি ইন্ডিয়ান ফিলোসফি শেষ করব। আবারও বলছি, তুমি সব পারবে তা না, আর আমি সব পড়াতে পারবো তাও না। ঠিক আছে, তুমি সব পারবে না, কিন্তু 70% সিলেবাস তুমি যদি কমপ্লিট করে চলে যেতে পারো, তুমি যদি টার্গেট এটা রাখো যে 100-র মধ্যে 100টা ঠিক করার আমার প্রয়োজন নেই, 100টার মধ্যে আমি 80টা ঠিক করব। ঠিক আছে, তাহলেও তুমি কোয়ালিফাই করে বেরিয়ে আসতে পারবে। তোমরা এটা সকলেই জানো, কারণ যারা পড়াশুনো করেছো তারা জানো যে কিভাবে পড়তে হয়।
সবটাই সবটাই কভার কভার করেনি। আমারও কভার করা সবসময় পসিবল হয় না, এত সিলেবাস, এত কিছু পড়াতে হয়, মাঝে মাঝে ধর খেয়েই হারিয়ে ফেলি এত পড়াতে গিয়ে। যেহেতু আমি অথেন্টিক বই পড়াই, আমি কোনো নোটস দিই না। নোটস পড়ে কেউ নেট সেট কোয়ালিফাই করতে পারে না, বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করে কর। সেটা যদি তোমরা করো তাহলে তোমরা পেরে যাবে। এটা যেটা আজকে প্রথম শুনতে মনে হচ্ছে এত বড় সিলেবাস, হ্যাঁ, তা কিন্তু নয়। তোমাকে শুরুটা করতে হবে। শুরু না করলে তো তুমি বুঝতেই পারবে না যে হচ্ছে কিভাবে এগোতে হবে সামনের দিনে। কোনো একটা কিছুকে অ্যাচিভ করার জন্য যেটা করতে হয় সেটা শুরুটা আগে করতে হয়। ঠিক আছে, তবে তো তুমি বুঝতে পারবে 1 মাস বাদে বা 2 মাস বাদে গিয়ে তোমার প্রোগ্রেসটা কিরকম হয়েছে। এইবার তোমরা আমাকে বলো যে তোমরা যারা আজকে নতুন ক্লাস করলে, অনেকে আছো নতুন ক্লাস করলে বা অনেকে আছো পুরনো স্টুডেন্টস, আমি কি তোমাদেরকে পুরো নেট সেটের বিষয়ে একটা আজকের ক্লাসে সামগ্রিক ধারণা দিতে পারলাম? বলো এবার নিজেরা। আমি আমি অনেকটা বলে ফেলেছি আজকে, বলো। আচ্ছা, নতুন স্টুডেন্টসদের কাছেই আসি। অনিন্দিতা আছো এখানে? অনিন্দিতা, বুঝতে পেরেছো কি আলোচনা করলাম আজকে? অনিন্দিতা, ভিডিও অন করা, অডিও অন করো, ভিডিও অফ করে দাও। বলো, বাকিরা বলো। একটু চ্যাট বক্সে লেখো, না একটু চ্যাট বক্সে লেখো। তোমাদের যদি কোনো প্রশ্নও থাকে সেই প্রশ্নটাও আমাকে বলো, তাহলে আমি তোমার উত্তর করে দিতে পারবো আজকে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ম্যাম, করো। হ্যাঁ বলো, বলো। ম্যাম বলছি পেপার ওয়ানের। আচ্ছা আচ্ছা, একটু 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 করে আসি। মণি বলছে, মণির কাছে আসি, তারপরে অন্যজনের কাছে আসছি। ম্যাম হ্যাঁ ম্যাম, পেপার ভালো হলো। ওয়ানের পেপার ওয়ানের ক্লাসগুলো কি দর্শন পরিবার অ্যাপেই পাবো? হ্যাঁ, ম্যাম কিভাবে সার্চ করবো, ওটা কি লিখে সার্চ করবো? আমি দিয়ে দেবো তোমাদের গ্রুপে লিঙ্কটা। আচ্ছা ঠিক আছে ম্যাম। নিয়ে নাও ক্লাসগুলো। তো মানে তোমার অসম্ভব ভালো লাগবে, এইটুকু আমি তোমাদের বলছি। জেনুইনলি মন থেকে বলছি যে আমি আবারও জানি না কি প্রশ্ন আসবে, সেটা তো আমি করবো না, সেটা আমি জানি না। কিন্তু তোমাদের খুব ভালো লাগবে, প্রত্যেকটা ইউনিট ধরে ধরে যখন করবে খুব আনন্দ পাবে। ঠিক আছে, একটু পরে নাও ক্লাসটা, কালকে নাও। ঠিক আছে, যদি নাও তাহলে কালকে কোর্সের অ্যাক্সেসটা কালকে নাও। তার কারণ হচ্ছে আমি ওখানে একটু পার্ট পেমেন্ট করে দিই, কারণ একসাথে 8,000 টাকা পেমেন্ট অনেকেই করতে পারবে না। পার্ট পেমেন্টের ব্যবস্থা থাকছে, ওই পার্ট পেমেন্ট করে নাও, তোমাদের সুবিধা হবে। আমি সেই সুবিধাটা করে দিচ্ছি সবাইকে, কোনো অসুবিধা নেই। আর বাকিরা এবার বলো। বাকিরা কিন্তু আবারও তোমাদেরকে একটাই কথা বলবো, পেপার 2 এর সাথে পেপার 1 না রাখলে তুমি কিচ্ছু করতে পারবে না। পেপার 1-এর নাম্বারটা তো ভ্যারি করছে, তোমাকে তো 35টা প্রশ্ন উত্তর ঠিক করে আসতে হবে। 15টা ভুল করো, 35টা ঠিক করো। এমনি এমনি যে কোনো জায়গায় টিক মার্ক দিলে তোমার ঠিক হয়ে যাবে না উত্তর। তোমাকে জেনে বুঝে উত্তর করে আসতে হবে, তার জন্য কিছু স্ট্র্যাটেজি আছে। সেটা পেপার 1-এর ক্লাসেই ডিসকাস করো। লজিক্যাল রিজনিংটা করিয়ে দেবো। ভেন ডায়াগ্রামটা অনেকদিন ধরে স্টুডেন্টদের খুব ডিমান্ড যে ম্যাম ভেন ডায়াগ্রামটা বলে দিন কি করে করতে হবে। ঠিক আছে, কারণ ভেন ডায়াগ্রাম পেপার 2 এর সাথে মেলে না। পেপার 2 এর ভেন ডায়াগ্রামটা আমাদের আলাদা, আর পেপার 1-এর ভেন ডায়াগ্রামটা আলাদা। কালকে ভেন ডায়াগ্রামের ক্লাস নেবো তোমাদের। বলো, আর বাকিরা বলো, কার কি প্রশ্ন আছে বলো। ম্যাম পিটার সিঙ্গারের বইটা অ্যাপ্লাইড এথিক্স এর জন্য নিতে পারি? হ্যাঁ, নিতে তো নিশ্চয়ই পারো। অ্যাপ্লাইড ফিলোসফি। কত পেমেন্ট করতে হবে আমি একটু দেখে নিচ্ছি। 3টে ইনস্টলমেন্টে হয়তো পেমেন্টটা করতে হবে, 3টে ইনস্টলমেন্টে। কিন্তু প্রথম ইনস্টলমেন্টটা দিলেও প্রিভিয়াস তুমি সমস্ত ক্লাসেস পেয়ে যাবে, তোমার কোনো অসুবিধা হবে না। তুলি, বললাম যে তোমার ইয়ে তোমার হচ্ছে অ্যাপ্লাইড অবশ্যই পিটার সিঙ্গারের ফিলোসফি। বইটা নিতে পারো। অ্যাপ্লাইড এথিক্স অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই। বই নিয়ে রাখা সবসময় ভালো। আমি আমি পড়ানোর সুযোগ পাই না, তাই ধরো মানে এত বই তো পড়ানো সম্ভব হয় না, বাট সত্যি সত্যি নো ডাউট তো ভালো বই। বলো, আর বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। ম্যাম, হ্যাঁ বলো, প্রিয়াঙ্কা। প্লিজ, আপনার যে ইউটিউবে যে আইডিয়ালিজম, রিয়ালিজম আর ইউনিভার্সালের ক্লাসগুলো আছে, ওগুলো তো মেম্বারশিপ না নিলে দেখা যাচ্ছে না। তো আপনি কি আমাদের অ্যাপে দিলে ওগুলো দেখা যাবে? ঠিক হ্যাঁ আছে, ম্যাম, সুবিধা আসলে কিছু হতো। কিছু ইন জেনারেল ক্লাসেস আছে যেগুলো ইউটিউবে ধরো দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো এখন দেখা যাচ্ছে না। না, তো ওটা দেখা অ্যাপে। মেম্বারশিপ না নিলে ইউটিউবে দেখা যাবে না ওটা। ঠিক আছে, কিন্তু ওই ক্লাসগুলো ইম্পর্টেন্ট, আমি দিয়ে দেবো তোমাদের। আমি নেটের ইয়েটা কোর্সটা আরেকটুখানি ভালো করে সাজিয়ে দেবো কালকে, ভালো করে, চিন্তা ঠিক নেই। আছে। বলো, বলো আর বাকিরা বলো। বোঝাতে পারলাম কি? পেমেন্টটা নেটের পেমেন্ট না হবে না সেটা কখনোই। তুমি ক্র্যাশ কোর্স করেছো, তার জন্য নেটের সাথে তার কোনো সম্পর্কই নেই, গোবিন্দ, নেই সেটার সম্পর্ক। ম্যাম হ্যাপিও বলো।
তা আজকে পিউ কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, হুম। কিন্তু ইউনিট মানে পেপার 2 তে ইউনিট 3 তে হ্যাঁ, ইন্ডিয়ান এথিক্স আছে। ওর হ্যাঁ। জন্য কি বই সাজেস্ট করলেন যদি আরেকবার বলেন। মানে ইন্ডিয়ান এথিক্সটা ইন্ডিয়ান ফিলোসফির মধ্যে অনেকটা ইনক্লুডেড হয়ে যায়, মানে সিডি শর্মার বইটা। আর এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা, যেটা ওয়েস্টার্ন এথিক্সটা তার মধ্যে বেশিটা রয়েছে, তার পেছনটা ইন্ডিয়ান এথিক্সটা রয়েছে। ওটা বইটা পড়লে, একটা বই পড়লেই হয়ে যাবে। এ ম্যানুয়াল অফ এথিক্স বাই যদুনাথ সিনহা। আমি পারলে এই বইগুলোর লিংক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সবাই জয়েন করে যাওয়ার পর। অ্যামাজনে এই বইগুলো অ্যাভেলেবেল আছে, অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ ম্যাম, বলছি পেপার 1 এর জন্য কি বই নেবো আর একবার যদি বলেন। পেপার ওয়ানের জন্য কেভিএস মাদানের বইটা নাও। কেভিএস মাদান নিয়ে রাখো বইটা, বাকি পড়ানোর দায়িত্ব আমার। ম্যাম, কেভিএস মাদানের বইটার বইটা নাম নিয়ে, কি? কেভিএস মাদানের বইটা কি, জেনারেল টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড বলে বইটার নাম। তুমি যদি দোকানে গিয়ে বলো যে নেটের পেপার ওয়ানের ওপর আপ টু ডেট কেভিএস মাদানের বইটা দিন, হ্যাঁ কেভিএস মাদানের বইটা দিয়ে দেবে, কোনো চিন্তা নেই। কিচ্ছু বলতে হবে না তোমায়, নেট সেটের পেপার ওয়ানের কেভিএস মাদানের বইটা চাই বললেই হবে, এনে দেবে। আর বলবে যে আপ টু ডেট ভার্সনটা দেবেন, যেটা 2025 সালে বেরিয়েছে। বুঝা গেল? এবার বলো বাকি। আমি এটাও দেখছি যে যারা যারা নেটের পেপার ওয়ান এবং পেপার টুর একসাথে নিতে চায়, তাদের কোনো অ্যাপের সাথে কথা বলে আমি দেখবো যে তাদের কোনো ডিসকাউন্ট করে দেওয়া যায় কিনা, যারা পেপার ওয়ান পেপার টু একসাথে নিতে চাইছে। ঠিক আছে, আমি সেটা জানাবো গ্রুপেই, আজকে রাত্রেবেলা বা কালকে সকালবেলা জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। বাট প্রত্যেকটা কোর্স যেটা আছে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি আছে। মানে অ্যাট এ পেমেন্ট করলে ঠিক আছে, বাট হচ্ছে তোমার ক্লাস কিন্তু দীর্ঘদিন ধরে চলে এই কোর্সগুলোতে। তার কারণ সিলেবাস অনেক বেশি থাকে। বলো, আর বলো, আর কার কি প্রশ্ন আছে বলো। আমি পুরো ক্লিয়ার করে দিলাম। পিউ, তোমার পুরো একটা ইন জেনারেল কনসেপ্ট ক্লিয়ার হলো, যেহেতু তুমি নতুন জয়েন করেছো? হ্যাঁ ম্যাম, কিছু কিছু বুঝতে পারছি। কি কি বলো। বুঝতে পারছি মানে পেপার 1 এ কি কি বিষয় আছে, পেপার 2 তে কি কি বিষয় আছে, সেইগুলো আপাতত কিছু কিছু সিলেবাস, বুঝতে পিউ পারছি। আমি গ্রুপে সিলেবাস দিয়ে দেবো, তুমি সিলেবাস প্রিন্ট আউট নেবে প্রথমেই, কালকেই। ঠিক আছে ম্যাম। হ্যাঁ। পেপার ওয়ানের সিলেবাস প্রিন্ট আউট, পেপার টু এর সিলেবাস প্রিন্ট আউট। এবার সিলেবাসটা নিয়ে আগে ভালো করে নিজে পড়বে, তাহলে তুমি বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। একদিন না, একটু সময় তো লাগবে না ধরতে? তুমি সবে মাস্টার্স কমপ্লিট করেছো। আর বলো, বাকিরা বলো। এইবার তোমরা যারা জয়েন করতে চাও, আমি তাদেরকে একটা গ্রুপ লিংক প্রোভাইড করব, তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করো। আমি বলবো যে পেপার ওয়ানের ক্লাসগুলো করো। পুরোনো স্টুডেন্টসদেরও বলবো, এখানে অনেক পুরোনো স্টুডেন্টস আছে, কেউ পেপার ওয়ানের ক্লাস করে আর কেউ শুধু পেপার টু এর ক্লাস করে। কিন্তু যারা টু এর ক্লাস করে আমি তাদেরকে বলবো পেপার ওয়ানের ক্লাসগুলো দেখতে বলবো। তোমাদের আগামী 3 মাসে পেপার ওয়ান কমপ্লিট হয়ে যাবে দেখা, অসুবিধা হবে না। 3 মাস, এটা সেপ্টেম্বর মাস, তোমরা যদি এখনো নাও, 10 দিন বাকি আছে। অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তুমি পেপার ওয়ান কমপ্লিট করে ফেলতে পারবে, ঠিক আছে, অসুবিধা হবে না। আর পেপার টু, এটা যদি তোমরা করো, তাহলে আশা করি আমার মানে পড়ানোর উপরে তোমার যদি ভরসা থাকে, যদি তুমি মনে করো, তবেই তুমি কোর্সে জয়েন করো। কোর্সে জয়েন করলে আশা করি তোমাদের ক্লাসগুলো খুব হেল্পফুল হবে। যারা জয়েন করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপ করো 9432918197 নাম্বারে। আমি তোমাদেরকে পুরো গাইড করে দেবো, তোমাদের আমি গ্রুপ লিঙ্ক প্রোভাইড করে দেবো। নেটের পেপার ওয়ানের আলাদা গ্রুপ লিঙ্ক, নেটের পেপার টু এর আলাদা গ্রুপ লিঙ্ক প্রোভাইড করা হবে। পুরোনো স্টুডেন্টসরা যারা ফুল পেমেন্ট করে গ্রুপে আছো তাদের তো নর্মালি ক্লাস হবে। আর যারা নতুন আছো তারা অ্যাপে গিয়ে সমস্ত ক্লাসগুলো ওখানে গিয়ে পেমেন্ট করবে। আর নর্মাল গ্রুপে কিন্তু তোমাদের ক্লাস হবে, কোনো চিন্তা তোমাদের নেই। এইটুকু বলে আজকে এখানের এই ক্লাসটা আগে কমপ্লিট করবো।